সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি। চলো, তো আজকে আমরা ক্লাস শুরু করছি। তো আমাদের এই ক্লাস বা আমাদের এই যে কোর্স, এটা কিন্তু আমরা অনেক আগেই শুরু করেছিলাম। ঠিক আছে? তো আমরা আবার নতুন করে ক্র্যাশ কোর্স হিসাবে এই কোর্সটাকে আমরা কন্টিনিউ করছি। ঠিক আছে? এই কোর্সে যারা তোমরা জয়েন করেছো বা যারা তোমরা লাইভ ক্লাস করছো, সবার উদ্দেশ্যে আমি বলি, আমরা মূলত পিএসসি অ্যাসিস্ট্যান্ট যে টিচার রিক্রুটমেন্ট হবে, সেটাকেই আমরা টার্গেট করে এই ক্র্যাশ কোর্সটাকে আমরা নতুন করে শুরু করছি। তো এখানে তোমরা আহ, আহ, তোমাদের মনে অনেক কনফিউশন রয়েছে, কারণ অলরেডি আমরা একটা ক্লাস তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম, তোমরা হয়তো সবাই দেখেছো। আজকে যেহেতু লাইভ ক্লাসের প্রথম, ঠিক আছে, তো এই জন্য আজকে প্রথমে আমরা আমাদের যে ক্র্যাশ কোর্সের সমস্ত ডিটেলস, ঠিক আছে, যেগুলো তোমাদের জানা খুবই জরুরি, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এবং সেই সঙ্গে আমরা ডিসকাস করব আজকে আমরা একটা ছোট্ট টপিক রেখেছি। ঠিক আছে? তো সেই টপিকটা আমরা ডিসকাস করব। তো প্রথমে বলে রাখি যে এই কোর্সটি মূলত চলবে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত। ঠিক আছে? যারা পুরনো স্টুডেন্ট তোমরা ছিলে, তারা হয়তো ভেবেছিল যে তোমার এই কোর্সটি হচ্ছে কি শুরু করে সমস্ত ক্লাস কমপ্লিট না হওয়ার আগেই ক্লাসটা বন্ধ হয়ে গেছিল। তো সেটা আমারও কিছুটা ত্রুটি বলতে পারো। তার কারণ হচ্ছে কি, তোমরা জানো যে পিএসসি রিক্রুটমেন্ট নিয়ে তেমন কিছু পজিটিভ আমরা নোটিফিকেশন পাচ্ছিলাম না। তো যার কারণে আমাদের এই কোর্সটি আমরা বন্ধ রেখেছিলাম। তার মধ্যে হচ্ছে কি, তোমরা জানো মাদ্রাসার পরীক্ষা ছিল। তো মাদ্রাসার পরীক্ষার জন্য আমরা এটাকে বন্ধ রেখে মাদ্রাসাটাকে কন্টিনিউ করেছিলাম। এবারে তার পাশাপাশি আমরা যখন দেখলাম একটা শর্ট নোটিফিকেশন জারি হলো পিএসসি রিক্রুটমেন্ট নিয়ে, তো তার জন্য আমরা আবার নতুন করে শুরু করেছি। এবং ওল্ড যারা স্টুডেন্ট তোমরা ছিলে, যে ফিসটা তোমাদের রাখা হয়েছিল, যারা নতুন জয়েন করেছে তাদের জন্য সেম ফিস। ঠিক আছে? কোনো ইনক্রিজ মানে তোমার বাড়ানো হয়নি বা কমানো হয়নি। ঠিক আছে? এবং যারা ওল্ড ছিলে, তোমরা জানো তোমাদের কাছ থেকে আর কোনো টাকা নেওয়া হয়নি। দেখো, যে কোনো হচ্ছে কি তোমার হচ্ছে কি কোর্স শুরু করতে গেলে একটা আমরা যখন হচ্ছে কি শুরু করি, তো আমাদের এমন তো নয় যে আমরা একটা কোর্স শুরু করলাম 2 মাস চালানোর পরে আবার বন্ধ করে দিলাম। তো তাতে কি হয়, আমরা তো আর 1 বছরের একটা ইনস্টিটিউট খুলিনি। এটা আমাদের প্রায় দীর্ঘ 6 বছর ধরে চলছে। তো এটা রেপুটেশনের বিষয় থাকে। ঠিক আছে? অনেকে তোমরা ফ্রাস্ট্রেশনে গিয়ে ইউটিউবেও তোমরা কমেন্ট করেছিলে যে স্যার এই কোর্সটি হচ্ছে কি বন্ধ করে দিলেন, বা ইতিমধ্যে তোমরা অনেকেই বলেছিলে। তো আমি তখন কিছুই বলিনি, আমি জাস্ট তোমাদেরকে গ্রুপে বলে রেখেছিলাম যে তোমাদের ক্লাসটি আবার যথারীতি যখন নোটিফিকেশন বেরোবে তখন আমরা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি যারা নতুন জয়েন করেছো, ঠিক আছে, তোমাদের সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের পড়ার জন্য কোনো অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না? না, এই যে তোমাদের সিলেবাস রয়েছে, ঠিক আছে, যে সিলেবাস রয়েছে সেকশন ওয়াইজ, তোমাদের টোটাল হচ্ছে যদি সেকশন আমরা ধরি, তাহলে প্রায় হচ্ছে কি তোমার 5টি সেকশন রয়েছে। তো সেই সেকশন এ প্রচুর সিলেবাস রয়েছে, মানে প্রচুর জিনিস রয়েছে, 1 2 করে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে ভাগ করা আছে। আমরা প্রত্যেকটা জিনিস তোমাদেরকে তোমার হচ্ছে কি আমরা পড়াবো। ঠিক আছে? এবং তোমাদের হচ্ছে কি মেটেরিয়াল সমেত মক টেস্ট এই জিনিসগুলো পাবে। এবং তার সঙ্গে তোমরা যখন হচ্ছে কি এই কোর্সে এন্ট্রি নিলে, তখন বলা হয়েছে যে তোমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার সেটা কিন্তু প্র্যাকটিসের সুযোগ পাবে লাইভ ক্লাসে, প্লাস তোমরা যেমন ভাবে মক টেস্ট দাও ঠিক মক টেস্টেও পাবে। তো আজকে শুরুতেই বলি, এই এই কোর্সটি আবার গোড়া থেকেই শুরু হচ্ছে। ঠিক আছে? গোড়া থেকে শুরু হচ্ছে মিন্স, মানে আমরা হচ্ছে কি যে ক্লাসগুলো রেখেছি, প্রথমে আমি তোমাদেরকে রুটিনটা একটু দেখিয়ে দিতে চাই, কারণ এই রুটিনটাকে নিয়ে অনেকের মনে কনফিউশন হচ্ছে। ঠিক আছে? কনফিউশনটাকে আমি লাইভ ক্লাসেই দূর করে দিচ্ছি। দেখো, তোমাদের যেহেতু তোমার নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তো এই জন্য আমরা সচরাচর আমরা যে কোর্সগুলো করে থাকি তাতে আমরা মানে সপ্তাহে 3 দিন ক্লাস রাখি। কিন্তু এক্ষেত্রে আমরা দেখো সপ্তাহে 5 দিন ক্লাস রেখেছি। ঠিক আছে? সোমবার, বুধবার, এবং হচ্ছে তোমার বৃহস্পতিবার, শুক্রবার, এবং হচ্ছে কি তোমার শনিবার। এই 5 দিন তোমাদের ক্লাস রাখা হয়েছে। এই 5 দিনের মধ্যে তোমরা কিন্তু হচ্ছে কি সব দিন তোমার হচ্ছে লাইভ ক্লাস পাবে না। যেমন তোমরা আজকে শনিবার লাইভ ক্লাস পাচ্ছ, আবার তোমরা লাইভ ক্লাস কবে পাবে? বৃহস্পতিবার দিন। ঠিক আছে? এই 2 দিন তোমরা
আমার সঙ্গে ডাইরেক্ট হচ্ছে ক্লাস করতে পারবে। বাকি যে দিনগুলো রয়েছে সোমবার, বুধবার আর শুক্রবার, ঠিক আছে, সকাল 10টা মানে এমন নয় যে সকাল 10টাই তোমাকে ক্লাস করতে বসতে হবে। এই যে 3 দিন সোম, বুধ এবং শুক্র, এই 3 দিন তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাস, মানে আমাদের যে পড়ানো যা হয়েছিল, ঠিক আছে, আমি শুধু নয়, আমাদের অনেক স্টাফ ছিল, ঠিক আছে, বিভিন্ন হচ্ছে কি তোমার কলেজের বা বিভিন্ন স্কুলের টিচাররা ছিলেন, ওনারা হচ্ছে কি তোমার এই টপিক গুলো যেগুলো সিলেবাসে রয়েছে এগুলো কিন্তু পড়ানো হয়েছিল এবং সমস্ত নোটসও দেওয়া ছিল। সেগুলো তোমরা যারা নতুন ঢুকেছো বা যারা পুরনো আছো, তোমরা কিন্তু আবার প্রথম থেকে কিন্তু পড়াশোনা করো, কারণ সেই সময় আমি জানি তোমরা অতটা সিরিয়াসলি পড়াশোনা করোনি, ঠিক আছে। কিন্তু এবার কিন্তু তোমাদেরকে যেহেতু নোটিফিকেশন আকারে চলে এসছে বা ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপ হয়তো শুরু হয়ে যাবে, তাহলে তোমাদেরকে কিন্তু আবার নতুন করে গ্রুপে আমরা কিন্তু সেই মেটেরিয়ালস গুলোকে পাঠাবো, ঠিক আছে। আর লাইভ ক্লাসে যেমন ভাবে যে যে টপিক গুলো বাকি আছে সেগুলো চলবে, ঠিক আছে, যদি বাকি থাকা জিনিসগুলো শেষ হয়ে যায়, আর এদিকে আমাদের এই এই ক্লাসগুলো শেষ হয়ে গেলে আবার আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা শুরু করব, কেমন? তো এই ছিল আমাদের ওভারঅল মানে যে রুটিন, সেই রুটিনটা। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমরা এর আগে তোমাদের রবিবার করে শুধু মক টেস্ট নিতাম। তাতে অসুবিধা কি হতো না, অনেকে হচ্ছে কি বিভিন্ন ক্লাস করতো না এবং তার কারণে হচ্ছে কি সে কিন্তু এমনি র্যান্ডামলি সে কিন্তু হচ্ছে কি তোমার মক টেস্টটাকে দিয়ে দিত। তো তাতে হচ্ছে কি আমরা দেখলাম যে এটা করা যাবে না। যখন যে ক্লাসটা দেওয়া হচ্ছে তার সঙ্গে তোমাদেরকে মক টেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে বা দিয়ে দেওয়া হবে। যেমন আজকে আমার ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু যে ক্লাস আজকে যেটা পড়াবো সেই ক্লাস শেষ হয়ে গেলে তোমাদের সঙ্গে সঙ্গে মক টেস্ট দিয়ে দেওয়া হবে। এবারে দেখো, তাহলে যখন তোমরা রেকর্ডেড ক্লাস পাচ্ছ, সেই রেকর্ডেড ক্লাসটা তোমরা মন দিয়ে হচ্ছে কি করবে, এটা সিরিয়াসলি তোমাদেরকে নিজেকে দায়িত্ব নিয়ে ওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। দেখার পর হচ্ছে কি করবে, তোমরা হচ্ছে কি নোটস গুলো পড়লে, পড়ার পর হচ্ছে কি তোমরা কি করবে না, ওটা হচ্ছে কি তোমার তার যে মক টেস্ট যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই মক টেস্টে তোমরা হচ্ছে কি ক্লিক করে তোমরা কিন্তু মক টেস্টটা সাবমিট করে দেবে। তাতে সাজেস্টেড যে টপিকটা পড়ানো হয়েছে তার উপর সাজেস্টেড কোশ্চেন থাকবে, সেটা টপিকের উপর ভিত্তি করে পড়া রয়েছে, কোনটাতে তোমরা 15টা, 20টা বা 25টা, 30টা এরকম করেও কোশ্চেন পেতে পারো, ঠিক আছে। এবারে সেখানে তোমরা কিন্তু সাবমিট করলে তোমাদের স্কোর দেখতে পাবে, কোনটা সঠিক উত্তর, কোনটা রং উত্তর, ঠিক আছে, বা তোমার হচ্ছে উত্তর নয়, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। আচ্ছা, এই হচ্ছে কি ওভারঅল হচ্ছে কি তোমাদের রুটিন। এই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাস চলবে। যে টাইমটা দেওয়া রয়েছে এই টাইমের মধ্যেই, ধরো বিশেষ করে রেকর্ডেড ক্লাস হয়তো তোমাদের 10টায় বলা হয়েছে, আমি ধরো 9টায় বা 9:30 বা কখনো কখনো 11টা 12টাও হয়ে যেতে পারে, ঠিক আছে, টেনশন কিছু করার কারণ নেই। যেদিনকে বলা হয়েছে সেই দিনই তোমরা পেয়ে যাবে, এমন নয় যে সকালের জায়গায় একদম পুরো রাত 10টায় পাঠানো হবে, তেমন নয়, আমরা টাইম করে পাঠিয়ে দেবো। বাট লাইভ ক্লাসগুলো যে টাইমে বলা হয়েছে সেই টাইমেই হবে। 5 মিনিট এপাশ সেপাশ হতে পারে, বাট কিন্তু যে টাইমে বলা রয়েছে সেই টাইমেই তোমাদেরকে ক্লাসটা কিন্তু করতে হবে, যদি কেউ লাইভ ক্লাস করতে চাও, ঠিক আছে। আর ক্লাসের মাঝখানে মানে যে কোনো সময় তোমরা এন্টার করতে পারো, এমন নয় যে তোমরা 9:30 বা এখানে 8টা যে ক্লাস বলা রয়েছে এই টাইমে যদি তোমরা জয়েন না করতে পারো তাদেরকে আমরা এন্ট্রি নেব না, এমনটা কোনো রেস্ট্রিকশন নেই, কারণ বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা থাকতে পারে, ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছ আমি ক্লাসের মাঝখানে মাঝখানে কিন্তু জয়েন করাচ্ছি, ঠিক আছে, কিছু করার নেই, কারণ তারা হচ্ছে কি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তো ওতে হচ্ছে কি জয়েন করানো হবে। ওকে, এই নিয়ে কোনো টেনশনের কিছু কারণ নেই। আচ্ছা, তাহলে আমরা রুটিন নিয়ে বুঝে গেলাম। এবারে তোমাদের সিলেবাস হয়তো সবার কাছে রয়েছে, আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম আগে, তোমরা দেখেছো। এই সিলেবাসে হচ্ছে কি তোমার প্রথম কথা হচ্ছে কি যেহেতু এমসিকিউ টাইপসের প্রশ্ন হবে, এবং যে সিলেবাস গুলো দেওয়া রয়েছে ম্যাক্সিমাম তোমরা দেখতে পাচ্ছ যে এই জিনিসগুলো কিন্তু 11-12-এ পড়ানো হয় না, ঠিক আছে, কারণ 11-12-এ পড়ানো হয় না ভুল কথা, কিছু টপিক রয়েছে যেগুলো পড়ানো হয়। ম্যাক্সিমাম তোমরা দেখতে পাবে যে এগুলো আমরা গ্রাজুয়েশন লেভেলে পড়িয়ে থাকি, ঠিক আছে, বা তোমরা গ্রাজুয়েশন লেভেলে পড়েছো। তো সেই জন্য নোটস হিসাবে যে জিনিসগুলো দেওয়া হবে তোমাদেরকে বলে দিই, যে তোমার হচ্ছে কি পিডিএফ নোটস পাবে, পিডিএফ নোটস, ঠিক আছে, আর ক্লাস নোটস পাবে, ক্লাস নোটস। পিডিএফ নোটসটা কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরো আজকে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে কি তোমার এই যে মোড অফ স্পিসিয়েশন। তো এটার হচ্ছে কি যখন তোমরা এই যে মোড অফ স্পিসিয়েশন পাচ্ছ তার আগে আমি আজকে দিতে ভুলে গেছি, ক্লাসের আগেই তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এইরকম একটা পিডিএফ, ঠিক আছে, এখানে তোমরা বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনে পাবে। এবারে সব টপিক কিন্তু আমি কিন্তু বাংলায় দিতে পারবো না, হয়তো কিছু কিছু টপিক যেগুলো পসিবল হবে সেগুলো কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো কেউ আমাকে যদি বলে
খুব রিকোয়েস্ট করে, তাহলে হয়তো আমি সবটাই পারবো না, আমি চেষ্টা করব প্রায় 90% হচ্ছে কি তোমার বাংলা ইংরেজি দুটো ভার্সানের নোটস দিয়ে দেওয়ার জন্য। এরকম একটা নোটস তোমরা পেয়ে গেলে, এটাকে বলা হচ্ছে কি পিডিএফ নোটস। আর ক্লাস নোটস জিনিসটা কি, তোমাদেরকে এই যে যেটা যে এই যে পিপিটিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে জিনিসগুলো রয়েছে, এটা হচ্ছে কি তোমার হচ্ছে ক্লাস নোটস। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসের পরে হচ্ছে কি যখন আমরা পড়াবো, ধরো কিছু লিখলাম এখানে, বা সব জিনিস তো আর হচ্ছে কি তোমার স্লাইড দেখিয়ে হবে না, কিছু কিছু জিনিস হচ্ছে কি তোমাদেরকে হাতে লিখে হয়তো বোঝানো হতে পারে, তো সেক্ষেত্রে সেই নোটস সমেত ক্লাসের পরে আমরা দিয়ে দেবো। ক্লাস শেষ হয়ে গেল, ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে কি ধরে নাও 2 থেকে 3 ঘন্টা বা কখনো কখনো 1 ঘন্টার মধ্যে আমরা রেকর্ডেড ভিডিও পাঠিয়ে দেওয়া হবে। অনেকে তোমরা বলছো যে হোয়াটসঅ্যাপে পাঠান, হোয়াটসঅ্যাপে তোমরা গ্রুপ রয়েছে ঠিকই, হোয়াটসঅ্যাপে পাঠালে কি হবে জানো তো, ধরো এই যে পিডিএফ নোটস বা ক্লাস নোটস বা হচ্ছে রেকর্ডেড ভিডিও, ঠিক আছে, এইগুলো যখন হচ্ছে কি আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো, তাহলে সেক্ষেত্রে কি হয় না, কিছুদিন পরে তোমরাই হচ্ছে কি কিছুজন বলবে যে আমার এই পিডিএফ নোটসটা হচ্ছে ডাউনলোড করা ছিল না বলে আমি এখন আর ডাউনলোড করতে পারছি না। এই সমস্যাটা তোমরা নিশ্চয়ই জানো সবাই, যে কিছুদিন পরে হচ্ছে ডাউনলোড না করা থাকলে সেটা হোয়াটসঅ্যাপে ডাউনলোড হতে চায় না। কিন্তু টেলিগ্রামে কি হয়, সেটা হচ্ছে কি তোমার পার্মানেন্টলি থেকে যায়, তোমরা কিন্তু যতদিন গ্রুপ থাকবে ততদিন কিন্তু তোমরা সেই পিডিএফ নোটটা যখন খুশি তোমরা ডাউনলোড করতে পারো, বা সেটা সেখান থেকে তোমরা পড়তে পারো। তো এই জন্য আমরা হচ্ছে কি যে সমস্ত মেটেরিয়াল গুলো দিয়ে থাকি, সেগুলো হচ্ছে কি সমস্ত কিন্তু টেলিগ্রামে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, তোমাদের হয়তো বন্ধু বান্ধব থাকতে পারে, ঠিক আছে, কোনোভাবে, যে রিলেটিভ হোক বা বন্ধু বান্ধব হোক যেই হোক না কেন, কোনোভাবে তোমরা কিন্তু আমাদের দেওয়ার যে মেটেরিয়ালস, এগুলো কিন্তু কাউকে পাঠাবে না। ঠিক আছে, পাঠালে কোনো না কোনো ভাবে কিন্তু আমরা জেনে যাব। ঠিক আছে, তো জেনে গেলে কি হবে, উইদাউট কোনো হচ্ছে ওয়ার্নিং তাকে কিন্তু গ্রুপ থেকে বার করে দেওয়া হবে। এটা কিন্তু সবাই কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, কোনোভাবেই কাউকে লিংক বা কোনো কিছু শেয়ার করবে না। আমরা যে রেকর্ডেড ভিডিওটা দেব ইউটিউবে, আহ, কিন্তু তোমরা ভাববে যে এটা কি ইউটিউবে থাকবে, সবাই দেখতে পাবে না, এটা সবাই দেখতে পাবে না, তোমরা যারা হচ্ছে কি গ্রুপে রয়েছে তারাই দেখতে পাবে। ঠিক আছে, বাকি হচ্ছে কি ইউটিউবে ওই ভিডিওটা কিন্তু আসবে না। কিছু কিছু ভিডিও হয়তো আমরা পাবলিক করে থাকি, ঠিক আছে, সেটা করতে হয় তোমরা জানো। তো এই জন্য হচ্ছে কি সেটা হয়তো সবাই দেখতে পাবে, কিন্তু সব ভিডিও কিন্তু সবাই দেখতে পায় না। ঠিক আছে, সেগুলোকে আমরা প্রাইভেট করে রাখি, যাতে তোমরাই যারা গ্রুপে থাকো তারাই শুধু তোমরা দেখতে পারো। আচ্ছা, আশা করি এই যে ব্যাপারগুলো বললাম তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে, আমরা এই এই সিলেবাসটা একটু তোমরা দেখে নাও। ঠিক আছে, সিলেবাসটা হচ্ছে কি স্যার তোমরা স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার বলছিলাম আমাদের আগের বারে হচ্ছে 4 নম্বর আর 5 নম্বরটা বেশি বাকি ছিল। ঠিক আছে, যেগুলো বাকি ছিল সেগুলোকেই টার্গেট করে পড়ানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ মানে লাইভ ক্লাসে যেগুলো বাকি ছিল সেগুলো পড়ানো হচ্ছে, হ্যাঁ, রেকর্ডেড যে আর তারপর ক্লাসগুলো রেকর্ড দেওয়া গুলো হবে, তো আমরা ছিলাম, হ্যাঁ 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 স্যার, সেই রেকর্ডগুলো না, রেকর্ডগুলো ছিল থাকলেও সেগুলোকে আবার রিসেন্ড করা হচ্ছে প্রত্যেকটা ক্লাস হ্যাঁ ওয়াইজ। সেগুলো পড়ে নেবো, হ্যাঁ স্যার, হ্যাঁ, সেগুলো সেগুলো দেখে কিন্তু নেবো। টাইম টু টাইম কিন্তু তোমাকে পড়তে হবে বাবা। ঠিক আছে, দেখো এর এর আগেও মাদ্রাসাতে প্রায় হচ্ছে কি ক্র্যাশ কোর্সে ছিল প্রায় হচ্ছে কি তোমার 374 মতন। ঠিক আছে, সেখানে আমার কাছে ইনফরমেশন যতটুকু এসছে, বা যারা বলেছে 13 জন পাস করেছে, ঠিক আছে, সিলেক্ট হয়েছে। তো এক্ষেত্রেও আমি চাইবো, এখন পর্যন্ত তোমরা জুলজিতে প্রায় 70 বা 75 মতন হয়েছে, তাই তো, জয়েন করেছে। আর বোটানির ক্ষেত্রেও রয়েছে। তো আমরাও চাইবো যে এখান থেকেও দেখ ম্যাক্সিমাম জন হচ্ছে কি বা তোমার হচ্ছে কি চান্স যাতে পায়। আর সিট যে খুব বেশি থাকবে এমনটা নয় যে খুব খুব বেশি থাকবে, কারণ তোমরা জানো দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি বেঙ্গলি মিডিয়াম আর হচ্ছে ইংলিশ মিডিয়াম। ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে তোমাদেরকে স্যার বলে দিই আমি। বেঙ্গলি মিডিয়ামের প্রশ্ন কি বেঙ্গলিতেই হবে না ইংলিশেই হবে? না, বেঙ্গলি ইংরেজি দুটোই হবে। ও আচ্ছা, হ্যাঁ স্যার, দেখো, তো এটা প্রথমে ভাগ করে দিয়েছে দেখো, বেঙ্গলি আর ইংলিশ। এর আবার হচ্ছে কি মেল আর ফিমেল দুটো কিন্তু আলাদা আলাদা করা আছে। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি তোমরা যে ইংলিশ মিডিয়ামে করবে, সে যদি মেল হয় শুধু মেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সে বেঙ্গলি মিডিয়ামে আবার মেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আবার যে হচ্ছে কি তোমার বেঙ্গলি মিডিয়ামে ফিমেল ক্যান্ডিডেট, সে ইংলিশ মিডিয়ামে ফিমেলের জন্য পারবে না। তো সেটা তোমরা দেখবে ভ্যাকেন্সি যখন আসবে, সিট সংখ্যা যখন আসবে, ঠিক আছে, তারপর ডিপেন্ড করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে। আগের বারে মনে হয় তোমার হচ্ছে লাইফ দুটোই সায়েন্সের করা গেছিল, দুটো করা গেছিল। ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়াম দুটোই করা গেছিল। আচ্ছা, যদি করা গেছিল, যদি এবারে মানে যেটা আমি খবর পাচ্ছি যে একটাই করা যাবে, সেটা আমি আহ, যদি হচ্ছে কি ভুল না হয়, যদি তোমরা যদি ঠিক হও যে দুটো যদি করা যায় তাহলে দুটোই করবে। ঠিক আছে, কিন্তু আমার কাছে যতটা খবর আছে যে একটাই করা যাবে। যদি হচ্ছে দুটো করা যায় তাহলে অবভিয়াসলি দুটোই করবে।
ঠিক আছে, বেঙ্গলি ইংলিশ দুটোই করবে। আর সেক্ষেত্রে হচ্ছে কি তোমার তাহলে একটু সম্ভাবনাটা বেশি থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার ভ্যাকেন্সি যখন আসবে তার উপর ডিপেন্ড করে আমরা দেখতে পাবো। ওকে, আর লাইফ সায়েন্সের ক্ষেত্রে আবার দুটো ভাগ হয়ে যাচ্ছে, বোটানি জুলো, মানে তিনটে ভাগ হয়ে যাচ্ছে, বোটানি জুলজি ফিজিওলজি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আগের যে নিয়মটা ছিল মনে হয় সেই নিয়মটাই থাকবে। মানে হয় বোটানির সঙ্গে জুলজি কম্বিনেশন থাকতে হবে, অনার্স কথা বলছি, ঠিক আছে, এখানে মাস্টার্সের কোনো মূল্য নেই। বোটানির সঙ্গে জুলজি থাকতে হবে, বা জুলজি কেউ অনার্স করে থাকলে তার সঙ্গে বোটানি থাকতে হবে। কেউ যদি ফিজিওলজিতে বসে তাহলে তার সঙ্গে অবভিয়াসলি বোটানি থাকতে হবে, বা কেউ যদি ফিজিওলজিতে বসে তার জন্য তার সঙ্গে যেন জুলজি থাকে। এই কম্বিনেশন ছাড়া কেউ কিন্তু পরীক্ষা দিতে পারবে না, মানে যারা বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন এরা কিন্তু পারবে না। বা কেউ কেউ ধরো তার হচ্ছে কি সাবজেক্টের সঙ্গে হচ্ছে কি ধরো ধরো সে বোটানি অনার্স, সে নিয়েছিল পাস করছে হচ্ছে কেমিস্ট্রি বা তোমার হচ্ছে কি অ্যানথ্রোপোলজি, তাহলে সে কিন্তু মানে এলিজিবল নয়। ঠিক আছে, মানে বোটানি জুলজি বা বোটানি জুলজি বোটানি, ফিজিওলজি বোটানি, ফিজিওলজি জুলজি এই কম্বিনেশন থাকলে গতবারে কিন্তু সে পরীক্ষা দিতে পেরেছিল। এবারে কতটা কি হচ্ছে নিয়ম হবে সেটা নোটিফিকেশন এলে বলতে পারবো, আগে থেকে আগ বাড়িয়ে বলাটা ঠিক হবে না। তাহলে এটা হচ্ছে কি তোমাদের এই নিয়মে মোটামুটি হচ্ছে কি পরীক্ষাটা ফর্ম ফিল আপ করতে পারবে তারা। ঠিক আছে, চলো এবারে হচ্ছে কি আমরা একটু বিস্তারিত ভাবে সিলেবাসটা দেখে নিই। দেখে নেওয়ার পর আমরা হচ্ছে কি আজকে টপিকে চলে যাবো। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা টপিক যখন আমরা পড়াবো তোমাদের মক টেস্ট তো থাকছে ঠিকই, তার সঙ্গে আমরা কোশ্চেন অ্যান্সারও কিছু প্র্যাকটিস করে নেবো। তো খুব ম্যাক্সিমাম পারবো না, কারণ আমাদের টাইম যেহেতু বেরিয়ার রয়েছে, তো সেই জন্য হচ্ছে কি যতটা পারা যায় আমরা এখানে কিছু টপিকটা পড়ানোর সঙ্গে সঙ্গে কিছু কোশ্চেন অ্যান্সারও আমরা প্র্যাকটিস করে নেবো। চলো এবারে দেখো সেকশন 1 সিলেবাস। সিলেবাসে দেখো প্রথমে রয়েছে যেটা ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া আপ টু ফাইলা। তো এটা আমরা হচ্ছে কি অলরেডি পড়ে নিয়েছি, এটা তোমরা রেকর্ডেড পাবে। মানে এটা কিন্তু সিকোয়েন্সে চলবে আর কি, যেভাবে তোমাদেরকে দেওয়া হবে তোমরা সেভাবেই পড়বে। কারণ প্রত্যেকটা যে টপিক গুলো একটার সঙ্গে আরেকটা যে কোরিলেটেড তা নয়, প্রত্যেকটা টপিক কিন্তু হচ্ছে কি ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, মানে এখানে দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল টপিক হিসাবে রয়েছে, মানে খুব কোরিলেশন কম রয়েছে, যে একটা রিলেটেড টপিক তা নয়। আচ্ছা, সেই সঙ্গে দেখো স্ট্রাকচারাল অর্গানাইজেশন এন্ড রিপ্রোডাকশন ইন প্যারামেসিয়াম। আচ্ছা, তার পাশাপাশি রয়েছে ক্লাসিফিকেশন আপ টু সাব ক্লাসেস, পরিফেরা টু ইকানোডার্মাটা। ঠিক আছে, এখানে আমাদের সাব ক্লাস পর্যন্ত ক্যারেক্টারাইজেশন মানে ক্যারেক্টার গুলো পড়তে হবে এবং তাদের যে এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো পড়তে হবে। কোরাল রিপ রিপ রয়েছে, তার টাইপস এবং কিভাবে ফরমেশন হয়। সেই সঙ্গে দেখো লোকোমোশন ইন প্রোটোজোয়া, প্রোটোজোয়া কিভাবে লোকোমোশন করে। আচ্ছা, ক্যানাল সিস্টেম ইন পরিফেরা, পরিফেরার ক্ষেত্রে যে ক্যানাল সিস্টেম আমরা দেখতে পাই, ঠিক আছে, সেই ক্যানাল সিস্টেম কেমন দেখা যায়। আচ্ছা, নার্ভাস সিস্টেম হচ্ছে তোমার মলাস্কা, মলাস্কের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম পড়তে হবে। আর পড়তে হবে কি রেসপিরেশন ইন আর্থ্রোপোডা। এটা হচ্ছে তোমার সেকশন 1। এই 8টা টপিক রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদেরকে ধরে ধরে পড়ানো হবে, মক টেস্ট নেওয়া হবে, আর এতবার হচ্ছে কি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো হবে। এবং এই যে আমি যে যে লাইভ ক্লাসগুলো করব, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আমি হয়তো তোমার হচ্ছে কি যে স্লাইড গুলো তোমাদেরকে দেখাবো সেগুলো ইংলিশে থাকবে, কিন্তু বললাম কি যে যেটা পিডিএফ নোটস দেওয়া হবে তার সঙ্গে কিন্তু বেঙ্গলি, ইংলিশের সঙ্গে কিন্তু বেঙ্গলি থাকবে। ঠিক আছে, বেঙ্গলিটা আমরা দিয়ে দেবো আর কি। তো সেই জন্য হচ্ছে কি তোমরা পিডিএফ নোটসে বেঙ্গলি পেয়ে যাবে, কিন্তু স্লাইডে যখন আমরা পড়াবো এগুলো হচ্ছে তোমার ইংলিশে থাকবে। ওকে, কারণ এখানে তোমরা যেহেতু জানো যে মানে তোমার হচ্ছে এমসিকিউ টাইপসের পরীক্ষায় প্রশ্ন আসবে, তো আমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে কোশ্চেন হবে, এবং খুব বেশি লং টাইপসের কোশ্চেন হয় না এখানে, খুব শর্ট টাইপসের কোশ্চেন হয়। তো ওটাই হচ্ছে কি তোমরা হচ্ছে কি জাস্ট প্রত্যেকটা টপিকের কনসেপ্ট জানলেই অ্যান্সার গুলো করতে পারবে। আচ্ছা, আরো রয়েছে দেখো এখানে 9 নম্বরে রয়েছে এফিনিটিস ইন তোমার অঙ্কোফোরা বেলানোগ্লোসাস। 10 নম্বরে রয়েছে ক্লাসিফিকেশন অফ কোডাটা আপ টু অর্ডার। 11 নম্বরে রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ লেটস। 12 নম্বরে রয়েছে অক্সোলটস লার্ভা এবং তার ইম্পর্টেন্স কি রয়েছে। এবং 13 নম্বরে রয়েছে কি ডিফারেন্স বিটুইন পয়জনাস অ্যান্ড নন পয়জনাস স্নেকস, অর্থাৎ হচ্ছে কি যে বিষধর সাপ এবং নন বিষধর সাপ যেগুলো, বা বিষধর সাপ নয় যেগুলো, সেগুলোর মধ্যে কি ডিফারেন্স আমরা দেখতে পাই সেগুলো সম্বন্ধে পড়তে হবে। ঠিক আছে, এই টপিক গুলো কিন্তু অলরেডি বিভিন্ন সাবজেক্ট এক্সপার্ট কিন্তু তোমাদের ক্লাস নিয়েছিলেন, তোমরা কতটা পড়েছো আমি জানি না, সেগুলো কিন্তু আবার তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, এগুলো সাবজেক্ট স্পেসিফিক, যার
মানে যেমন যেমন করে যাকে হচ্ছে কি সিলেবাস ভাগ করা ছিল সেভাবেই ক্লাস নিয়েছিল, সেই জিনিসগুলো তোমাদেরকে দেওয়া হবে। তারপর হচ্ছে মাইগ্রেশন অফ বার্ডস, এটা আমরা পড়বো। তারপর হচ্ছে তোমার ডেন্টেশন ইন মেমেলস, মেমেলস এর হচ্ছে কি তোমার কিভাবে হচ্ছে কি দাঁতের যে গঠন বা তার ফর্মুলা কি রয়েছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে। এবং 16 নম্বরে রয়েছে দেখো কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট, এওটিক আর্চ, কিডনি ইন ভার্টিব্রেটস। ঠিক আছে, এই 16টি টপিক নিয়ে তোমাদের সেকশন 1 তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি তোমার সেকশন 2 তে কি রয়েছে দেখো। সেকশন 2 তে রয়েছে প্রিন্সিপলস অফ অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, মাইক্রোস্কোপের যে বিভিন্ন টাইপস রয়েছে সবগুলো পড়তে হবে না এখানে, যেহেতু অপটিক্যাল আর হচ্ছে কি তোমার ইলেকট্রনের ক্ষেত্রে তোমাকে টেম আর সেম পড়তে হবে, জানো সেম আর হচ্ছে কি টেম এর কি কি ফর্মুলা বা কি কি প্রিন্সিপাল রয়েছে সেগুলো জানতে হবে, বিভিন্ন যে সমস্ত পার্টস গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে। আচ্ছা, তার সঙ্গে রয়েছে দেখো আলট্রা স্ট্রাকচার এন্ড ফাংশন অফ প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, গোলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম। তোমরা মনে হয় যে প্রথম যে ক্লাসটা পেয়েছিলে এইটা থেকে, তাই তো, প্লাজমা মেমব্রেন থেকে তোমরা ক্লাসটা হ্যাঁ পেয়েছিলে। স্যার। তাহলে প্রথম ক্লাসটা তোমরা এটাই পেয়েছো, যে আলট্রা স্ট্রাকচার অফ দা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, তো সেখানে তোমরা নিশ্চয়ই ইয়ে দেখতে দেখতে পেয়েছো যে কিভাবে পড়ানো হয়েছে, এবং যে মক টেস্টটা তোমরা দিয়েছো এবং এর সঙ্গে হচ্ছে কি তোমার লিঙ্ক ছিল নিশ্চয়ই। ঠিক আছে, সেইভাবেই কোশ্চেন গুলো রেডি করে দেওয়া ছিল। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বরে রয়েছে দেখো ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অফ ডিএনএ আরএনএ, নিউক্লিওজোম কনসেপ্ট। ঠিক আছে, আমরা যে ডিএনএ স্ট্রাকচার পড়ি তার বৈশিষ্ট্য কেমন দেখা যায়, আরএনএ এর বিভিন্ন টাইপস এবং তার ক্যারেক্টার কি দেখা যায়, নিউক্লিওজোমের হচ্ছে কি তোমার কনসেপ্টটা তোমার হচ্ছে কেমন ভাবে রয়েছে সেটা সম্বন্ধে হচ্ছে কি আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, 4 নম্বরে রয়েছে দেখো সেক্স ডিটারমিনেশন ইন ড্রোসোফিলা এন্ড মেন। ওকে, অর্থাৎ হচ্ছে কি কিভাবে আমরা লিঙ্গ নির্ধারণ করি ড্রোসোফিলার ক্ষেত্রে আর হচ্ছে কি তোমার আহ, মানুষের ক্ষেত্রে। আচ্ছা, তারপর রয়েছে দেখো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। জুলজি মানে তো এই তিনটে জিনিস থাকবে তোমরা জানো মলিকুলার বায়োলজি থেকে। রেপ্লিকেশন পড়তে হবে, ট্রান্সক্রিপশন পড়তে হবে এবং ট্রান্সলেশন সম্বন্ধে পড়তে হবে। আচ্ছা, 6 নম্বর রয়েছে দেখো 3 পয়েন্ট, তোমার হচ্ছে কি জিন ম্যাপিং, বা আমরা যেটাকে 3 পয়েন্ট টেস্ট প্রোস বলি না। এই কদিন আগে আমি এসএসসি ক্লাস নিচ্ছিলাম, তো ওই ভিডিওটা দেখবে, তোমার হচ্ছে কি পাবলিক করা আছে। তো এই 3 পয়েন্ট টেস্ট প্রোস হচ্ছে কি তোমার করে কিভাবে আমরা জিন ম্যাপিং করি। জিন ম্যাপিং মানে দুটো জিনিস আমরা করে থাকি, একটা জিন সিকোয়েন্স আমরা বার করি আর একটা জিন ডিস্টেন্স বার করি। তো সেটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, আর কি রয়েছে ইনবোর্ন মেটাবলিক এরার্স বা ডিসঅর্ডার বলতে পারো, যেমন অ্যালবিনিজম, হিমোফিলিয়া এবং হচ্ছে থ্যালাসেমিয়া। ঠিক আছে, তো এই এই যে ডিসঅর্ডার গুলো সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। গেমেটোজেনেসিস, ঠিক আছে, কিভাবে গেমেট প্রডিউস হয়, ফার্টিলাইজেশন প্রসেস, এবং তার সঙ্গে দেখো হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন অফ পিটিউটারি, থাইরয়েড, প্যানক্রিয়াস এবং লিভার। এদের হচ্ছে কি তোমার হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এটাও হচ্ছে কি তোমাদের সিলেবাসে রয়েছে। চলো এবারে আর কি রয়েছে দেখো, আর কি কি রয়েছে সিলেবাসে। সেকশন 3 তে দেখো জিওলজিক্যাল টাইম স্কেল রয়েছে। ঠিক আছে, এটা তোমরা জানো যে এটা এমন একটা হচ্ছে কি টপিক, এটা এটা পুরোটা হচ্ছে কি তোমার পড়ে মনে রাখতে হয়। ঠিক আছে, মনে রাখতে হয়। তো এখানে তোমার যে এরাগুলো বা ইপোগুলো যেগুলো রয়েছে তাদের যে বিভিন্ন যে অরিজিন যে তোমার হয়েছে যে সমস্ত এনিমেলস বা প্লান্ট, তো তাদের হচ্ছে কি তোমার সিকোয়েন্স গুলো মনে রাখতে হয়। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু কম্পালসারি থাকবে আর কি, বা থাকে। ঠিক আছে, তো এটা তোমাদেরকে পড়তে হবে। অরিজিন অফ লাইফ, ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে কি তোমার অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ হর্স। ঠিক আছে, ঘোড়ার ক্ষেত্রে কিভাবে অরিজিন হয়েছে এবং তার ইভলিউশন কিভাবে ঘটেছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো থিওরিজ অফ ইভলিউশনের মধ্যে আমাদেরকে পড়তে হবে ডারউইনিজম আর নিও ডারউইনিজম। আচ্ছা, তারপর রয়েছে যে হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল, এখান থেকেও একটা কোশ্চেন কিন্তু কম্পালসারি থাকবে। ঠিক আছে, হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল এবং তার যে সমস্ত প্রবলেমস গুলো রয়েছে, স্যার ম্যাথমেটিক্যাল যে ওই ক্যালকুলেশন গুলো রয়েছে। হার্ডউইনবার্গ প্রিন্সিপালের ব্যাকেটে যেটা লেখা আছে অ্যাপ্লিকেশন ইন অটোজোমাল অ্যালিলস, মানে কি বলছে একটু মানে বলবেন? অটোজোমাল এলিস বলতে তোমরা যেটা হচ্ছে কি ধরো অটোজোমাল যে সমস্ত ডিজিজ গুলো হয় না, তো সেক্ষেত্রে হচ্ছে কি অটোজোমাল এলিল বলতে যে স্মলে মানে তিনটে তো কন্ডিশন থাকে, ক্যাপিটালে স্মলে আর হচ্ছে কি স্মলে। তো এই যে কন্ডিশন যখন হচ্ছে কি স্মলে মানে হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন, তো সেটাকেই অটোজোমাল এলিল হিসাবে এখানে ডিনোট করেছে। ঠিক আছে, এই কন্ডিশনে যে তোমার হচ্ছে কি প্রবলেমস গুলো থাকে সেগুলো বেসিক্যালি সেগুলোর উপর বেশি জোর দিতে হবে।
কি বলা বুঝতে পারলে? দেখো স্যার এবার দেখো, হ্যাঁ বলো। বলছি ওটা ক্যাপিটালেটা হবে না, শুধু শুধু স্মলেটাই হবে? হ্যাঁ, অটোজোমাল যেহেতু হচ্ছে কি এলিলস এর ক্ষেত্রে বলছে, তো অটোজোমাল যে সমস্ত হচ্ছে কি ব্যাপারগুলো থাকে সেগুলো সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, মানে আমরা তো হচ্ছে কি এই যে হার্ডিনবার্গ প্রিন্সিপালের ক্ষেত্রে হচ্ছে কি আমরা যেটা দেখে থাকি, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা অটোজোমাল এলিলের এফেক্টটা হচ্ছে কি সবচেয়ে বেশি দেখতে পাই। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি এখানে অটোজোমাল এলিলের উপর যে সমস্ত হচ্ছে কি তোমার ডিসঅর্ডার গুলো রয়েছে সেই সম্বন্ধে যে ক্যালকুলেশন গুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে কি তোমার সেকশন 4-এ টেক্সোনমি রয়েছে, সিস্টেমেটিক্স এবং ক্লাসিফিকেশন। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার বোটানি জুলজির ক্ষেত্রে কমন একটা টপিক, টেক্সোনমি, সিস্টেমেটিক্স আর হচ্ছে ক্লাসিফিকেশন। আচ্ছা, আজকে যেটা আমরা পড়বো এই যে তোমার সেকশন 4-এর 2 নম্বর, যেটা এটা ছোট্ট টপিক বলে আজকে রাখা হয়েছে। তো এটা হচ্ছে কি তোমার মোড অফ স্পিসিয়েশন। ঠিক আছে, এই মোড অফ স্পিসিয়েশনটা আমরা আজকে পড়বো এবং এখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো। আচ্ছা, সেই সঙ্গে দেখো আর কি রয়েছে তোমাদের, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। ঠিক আছে, তারপর কনসেপ্ট অফ এনার্জি ফ্লো, তোমার ফুড চেন, ফুড ওয়েব, এগুলো সম্বন্ধে পড়তে হবে। ইকোলজিক্যাল সাকসেশন, তারপর হচ্ছে তোমার বায়োডাইভার্সিটির কনসেপ্ট কি রয়েছে, তার টাইপস কি কি রয়েছে, এবং তার সঙ্গে হচ্ছে হিউম্যান ওয়েলফেয়ার যেটা রয়েছে সেটা আমাদেরকে পড়তে হবে। এবং তার সঙ্গে দেখো তোমাদের লাইফ সাইকেল পড়তে হবে, প্যাথোজেনেসিটি, ক্লিনিক্যাল ফিচার্স এবং কন্ট্রোল। কার কার, সবগুলো নয়, প্রিসাইজ করে দেওয়া হয়েছে। দেখো, টিনিয়া, এসকারিস, প্লাজমোডিয়াম, লেশমেনিয়া, উচেরিয়া বেঙ্ককটি। ঠিক আছে, টোটাল হচ্ছে কি 1 2 3 4 5, পাঁচটি হচ্ছে কি তোমার যে তোমার হচ্ছে মাইক মানে তোমার হচ্ছে যে পরজীবী রয়েছে, এদের হচ্ছে কি তোমার কি লাইফ সাইকেল, প্যাথোজেনেসিটি, ঠিক আছে, এবং হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, এবং তার কিভাবে আমরা প্রিভেনশন করতে পারি বা কন্ট্রোল করতে পারি, এগুলো সম্বন্ধে পড়তে হবে। সেকশন 5-এ কি রয়েছে দেখো, সেকশন 5-এ রয়েছে দেখো স্ট্রাকচার অফ মেমেলিয়ান নেফ্রন, অর্থাৎ মানুষের যে নেফ্রনের স্ট্রাকচার পড়তে হবে এবং কিভাবে ইউরিন ফরমেশন হয় তার মেকানিজমস পড়তে হবে। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস, 3 নম্বরে রয়েছে ট্রান্সপোর্ট অফ CO2 O2 ইন মেমেলস। আচ্ছা, তারপরে রয়েছে তোমার স্ট্রাকচার অফ আই অ্যান্ড মেকানিজমস অফ ভিজিয়ান ইন মেমেলস, অর্থাৎ আমাদের চোখের যে স্ট্রাকচার এবং কিভাবে আমরা তোমার হচ্ছে কি কি যে মেকানিজমস এর মাধ্যমে আমরা দেখতে পাই সেই মেকানিজম সম্বন্ধে পড়তে হবে। এবং তার সঙ্গে দেখো স্ট্রাকচার অফ ইয়ার অ্যান্ড মেকানিজমস অফ হেয়ারিং ইন মেমেলস, অর্থাৎ আমাদের কানের গঠন এবং কিভাবে আমরা শ্রবণ করি সেই শ্রবণের মেকানিজমস কি রয়েছে সেটা সম্বন্ধে পড়তে হবে। অ্যাকুয়াকালচার, সেরিকালচার এবং এপিকালচার, এই তিনটে হচ্ছে কি ইকোনমিক জুলজি, তোমরা জানো এগুলো কমন জিনিস রয়েছে আমাদের এসএসসির সঙ্গে। ঠিক আছে, তো অ্যাকুয়াকালচার, সেরিকালচার এবং এপিকালচার এইগুলো সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। তো অ্যাকুয়াকালচার মানে সবগুলো তো আর পড়তে হবে না, এখানে যেগুলো রয়েছে যেমন তোমার হচ্ছে কার্প কালচার। ঠিক আছে, কার্প কি জিনিস তোমরা জানো, তাই তো? কার্প, তার ইনডিউস ব্রিডিং কিভাবে হয়, বা ফ্রেশ ওয়াটার, ব্ল্যাকিশ ওয়াটার হচ্ছে কি তোমার পর্ন কালচার, চিংড়ি চাষ কিভাবে হয়, পার্ল কালচার কিভাবে হয়, এই তিনটে জিনিস আমাদেরকে অ্যাকোয়াকালচারে পড়তে হবে। আচ্ছা, সেরিকালচারে দেখো আমার মালবেরি সিল্ক, তার সঙ্গে হচ্ছে কি তোমার ডিজিজ অফ সিল্ক ওয়ার্ম এবং তার কিভাবে হচ্ছে ডিজিজটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আর এপিকালচার টেকনিক কি রয়েছে, তাদের কি কি ডিজিজ হয়ে থাকে এবং তাদের কি কি ডিজিজের কন্ট্রোল রয়েছে, এগুলো হচ্ছে কি আমাদের সেকশন 5-এ পড়তে হবে ইকোনমিক জুলজি হিসাবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে কি 5টি সেকশনের সিলেবাস। হুম, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কম, কিন্তু তোমার হচ্ছে কি অনেকটাই জিনিস পড়তে হবে। ঠিক আছে, যারা তোমরা টার্গেট নিচ্ছ, যারা তোমরা মাদ্রাসাটাকে ক্র্যাক করতে পারোনি, তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা অপরচুনিটি রয়েছে। কোনোভাবে নিজেকে মানে ইয়ে ভাবার দরকার নেই যে সিট হয়তো কম থাকবে তো আমরা কিন্তু পারবো। তো সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে মাদ্রাসার ক্ষেত্রে যারা হচ্ছে কি কনস্ট্যান্টলি যারা লেগেছিল, বেসিক কোশ্চেন এসেছিল, সেগুলো তারা কিন্তু পাস করে আজকে ইন্টারভিউ তারা দিয়ে ঘরে বসে আছে, 2 দিন পরে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। তো যারা হচ্ছে কি তোমরা, হ্যাঁ আরেকটা তোমাদেরকে বলে দিই যে সিটটা খুব একটা যে কম থাকবে তা নয়। যেমন তোমরা জানো যে বর্তমানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেলওয়ে সিস্টেম যে এসেছিল, মানে ভ্যাকেন্সি এসছে, প্রত্যেকটা জোন ওয়াইজ তোমরা দেখতে পেয়েছো লাইফ সায়েন্সে একটা করে সিট বা 2টো করে সিট এরকম, তাই না? তো সেগুলোর তুলনায় কিন্তু পিএসসির হচ্ছে কম্পিটিশন অনেক, মানে ভ্যাকেন্সিটা বেশি থাকবে। গত বছর মনে হয় প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ
যে তোমার হচ্ছে কি ভ্যাকেন্সি ছিল মনে হয় 16 না 17টা করে ছিল, তাই তো, না কতটা ছিল? উম, যাই হোক, তার হচ্ছে কি তোমার 2015 সালে হয়েছিল। 2015 থেকে এখন 2025 সাল, প্রায় 10 বছর। ঠিক আছে, এই 10 বছরে হচ্ছে কি তোমার সিট সংখ্যা আগের থেকে হচ্ছে কি প্রায় 3 গুণ কাছাকাছি কিন্তু বাড়বে। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি আমি আগেও বলেছিলাম তোমার হচ্ছে কি প্রায় হচ্ছে কি তোমার প্লাস মাইনাস যদি করা হয় 50-এর কাছাকাছি কিন্তু সিট তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বিভিন্ন জন হয়তো বিভিন্ন কথা বলছে, তো আমি এটা আগে বলেছি, আজকেও সেই একই কথা বলবো। তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে থাকবে, সেই মতন করে তোমাদেরকে প্রিপেয়ার কিন্তু করতে হবে আর কি। খুবই মানে কম্পিটিশন হবে। ঠিক আছে, শর্ট টাইপ কোশ্চেন থাকবে, তোমাকে হচ্ছে কি জানলে তুমি পারবে, নাহলে ভুল করে আসবে, এমনটা থাকবে। এবং সম্ভবত যেটা হচ্ছে কি তোমার মাদ্রাসার মতনই এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। মাদ্রাসার ক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং ছিল মানে একটা ভুলের জন্য 0.5, মানে তোমার হচ্ছে কি 0.5 করে হচ্ছে মাইনাস ছিল, তাই তো। তো সেক্ষেত্রে এটা এখানে একের কিন্তু তিন স্যার। মানে একটা ভুলের জন্য হচ্ছে কি তোমার হাফ নাম্বার কাটা, তাই তো। এটা আমাদেরটা হবে 1-3, মানে 3টে ভুল করলে 1 মাইনাস। এটা কিন্তু নেগেটিভ মার্কিংটা হচ্ছে কি 3টে ভুলের জন্য এক নাম্বার কাটা যাবে, কিন্তু হচ্ছে মাদ্রাসার জন্য 2টো ভুল করলে 1 নাম্বার কাটা গেছিল। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে কি তোমার 3টে ভুলের জন্য একটা। তো অতএব হচ্ছে কি নেগেটিভ মার্কিং এর এখানে তোমার হচ্ছে কি সম্ভাবনা কম থাকবে, তবে যে কোনো নেগেটিভ মার্কিং পরীক্ষাগুলোতে নেগেটিভ করার প্রবণতা হচ্ছে কি খুব কম রাখতে হয়, তাতে হচ্ছে কি ক্র্যাক করার সম্ভাবনাটা বেশি থাকে। কেউ যদি হচ্ছে কি সব করে দিয়ে আসবে বলে, সেটা কিন্তু ঠিক নয়। কারণ হচ্ছে কি সেটা ক্ষেত্রে কি হয়, যেগুলো সম্ভাবনা হচ্ছে কি থাকে সেগুলো করাই ভালো, যেগুলো হচ্ছে কি আমরা আন্দাজে করার চেষ্টা করি সেগুলো ভুল হয়ে যায়। তো যাই হোক, তাহলে আপাতত হচ্ছে কি এই হচ্ছে তোমাদের সিলেবাস, এইভাবেই তোমাদেরকে হচ্ছে কি প্রিপেয়ার করতে হবে, পড়াশোনা করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসব যে এবং সেই সঙ্গে আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, যেহেতু হচ্ছে কি এই যে কম্বিনেশন কথা বলছিলাম না, বোটানি জুলজি, জুলজি বোটানি, ফিজিওলজি জুলজি বা ফিজিওলজি বোটানি, তো এই কম্বিনেশন সংখ্যা কিন্তু যেহেতু রয়েছে, তো অনেকটাই ছাঁটাই হয়ে যাবে। বুঝতে পারলে, মানে সবাই যদি পরীক্ষা দিতে না পারে, সেখানে কিন্তু অনেকেই বাদ চলে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে একটা অ্যাডভান্টেজ তোমরা পাবে যারা এই কম্বিনেশনের মধ্যে বিলং করো। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি একটু হচ্ছে কি তোমার কম্পিটিশন কমবে। আচ্ছা, এবার আমরা আজকের ক্লাস শুরু করছি। ঠিক আছে, তোমরা আপাতত সবটা বুঝতে পারলে তো? যদি যে জিনিসগুলো বললাম ক্লাস রিলেটেড, সেগুলো যদি কারো সমস্যা থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। যারা নতুন আছো, বিশেষ করে যারা পুরনো আছো তারা হয়তো জিনিসগুলো বুঝেছে, যারা নতুন আছো তোমরা সমস্ত জিনিসগুলো বুঝতে পেরেছো? একটু হ্যাঁ স্যার। বলবে আর কি। একটু যদি বলবে তাহলে হচ্ছে কি সুবিধা হয়। স্যার, হুম। এক্সামে এলিজিবল ক্রাইটেরিয়াটা তো জুলজির সাথে বোটানি কম্বিনেশন থাকতে হবে, কিন্তু পরীক্ষাটা শুধু এই জুলজির সিলেবাসের উপরই হবে পুরো ইয়েস, 100 মার্ক? ইয়েস, শুধু হচ্ছে কি জুলজির হচ্ছে কি উপরই তোমার পরীক্ষা দিতে হবে। কম্বিনেশন ওটা থাকতে হবে, ওটা হচ্ছে কি জাস্ট ক্রাইটেরিয়া বা এলিজিবল ক্রাইটেরিয়া, কিন্তু তোমাকে পরীক্ষা শুধু দিতে হবে জুলজির উপরে। ঠিক আছে। আচ্ছা, এটাও এটাও যে 100% আমি কনফার্ম, ঠিক আছে, এটাও কিন্তু নয়। কারণ এটা 2015 সালের নিয়মে ছিল। এবারে এবারে কি করবে আমি জানি না। ঠিক আছে, আপাতত এইটুকু মনে রাখো, তোমার যে সাবজেক্ট মানে সেই সাবজেক্ট থেকে তো থাকবেই, তাই তো। তোমরা তোমরা যে সাবজেক্টে বিলং করো সেই সাবজেক্টে থাকতে হবে। এবার দেখো, পরীক্ষার নিয়ম কানুন বা তোমার হচ্ছে কি তোমরা জানো যে প্রতি বছর কিন্তু চেঞ্জ করতে পারে। যেহেতু হচ্ছে কি 10 বছরের একটা গ্যাপ চলে গেছে, তো এটা যে কতটা চেঞ্জেস হবে সেটা কিন্তু মানে কনফার্মলি 100% আমি কিন্তু বলতে পারবো না। কি বললাম বুঝতে পারলে? তো আমি এখন কনফার্ম করে বলে দেবো, পরে দেখা গেল চেঞ্জ হলো, তখন হচ্ছে কি এটা সমস্যা হবে। তো এই জন্য আপাতত তোমরা ধরে রাখো, যেহেতু যে যার সাবজেক্টের মধ্যে রয়েছে মানে সেই সাবজেক্টটা কিন্তু থাকবেই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। যদি কোনো কারণে হচ্ছে কি তোমার হচ্ছে কি আমরা দেখতে পাই যে আম, একটা জিনিস হতে পারে, যেটা আমার হচ্ছে কি ধারণা, কারণ হচ্ছে কি তোমরা জানো যে আদার্স যে সমস্ত হচ্ছে কি তোমার স্টেট রয়েছে, যেমন ধরো গোয়া থেকে শুরু করে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ বা তোমার হচ্ছে কি রাজস্থান, ওরা যে পিএসসি তে যে পিএসসির মাধ্যমে যে পরীক্ষাটা নেয়, সেখানে কিন্তু সাবজেক্টের পাশাপাশি জেনারেল নলেজ থেকে কিছু পরীক্ষা প্রশ্ন থাকে। ঠিক আছে, তো সেটা সেটা হচ্ছে কি তোমার ধরো 100 নম্বরে তারাও নিয়ে থাকে, তো সেটা হচ্ছে কি 70+30 করা থাকে। ঠিক আছে, 30 নাম্বারটা তোমার হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করে হচ্ছে কি সেখানে বিভিন্ন জিনিস থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স বা জিআইজি কে
বা তোমার হচ্ছে কি সাবজেক্ট পেডাগোগি, এই রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া থাকে। তো এটা মেবি যদি চেঞ্জ করলেও করতে পারে, যদি করে আমরা কিন্তু এটা গাইড করে দেবো। ঠিক আছে, মানে টেনশন নেওয়ার কিছু কারণ নেই, এই জিনিসটা কিন্তু গাইড করে দেওয়া হবে, কারণ আমরা এর আগে আমরা টেটও পড়িয়েছি। ঠিক আছে, তো আমাদের টিম রয়েছে। তো যদি হচ্ছে কি এটা চেঞ্জ হয়, তাহলে তোমাদের এটাও গাইড করে দেওয়া হবে। এটা হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, এটা কিন্তু হচ্ছে কি মানে এটাকে না ভাবার কিছু কারণও নেই। যে আমি বলে দিচ্ছি মানে হচ্ছে কি এটা জাস্ট আমার একটা মনের ধারণা থেকে আমি বলে দিলাম, তা নয়। এটা কিন্তু যুক্তিকতা রয়েছে, কারণ বাকিগুলো যে স্টেট গুলো রয়েছে তাদের নিয়মের সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে কিন্তু তারা কিন্তু এই নিয়মেও করে থাকে। তো সেটাও হওয়ার সম্ভাবনাও রয়েছে। কি বলা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার চলো বলছি তো, স্যার এজটা তাহলে কি 36ই হবে? এজটা হচ্ছে কি তোমার তোমার কি জেনারেল নাকি কি না হয়েছে? জেনারেল। জেনারেল। তো প্রথম কথা বলে দিই যে মাঝখানে কোভিড কাল থাকার জন্য সব পরীক্ষার ক্ষেত্রে ছাড় দিচ্ছে বয়স রিল্যাক্সেশন। ঠিক আছে, তোমার তোমার কি মানে পুরো একদম 36 এর কাছাকাছি নাকি? হ্যাঁ 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 36 এর কাছাকাছি। আচ্ছা, তো সেক্ষেত্রে ওটা ছাড় পেলেও পেতে পারো। ঠিক আছে, সেটা নোটিফিকেশন এলে বোঝা যাবে। তবে সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে রিসেন্ট যে রেলওয়ে পরীক্ষাটা নোটিফিকেশন দিয়েছে সেখানেও ছাড় দিয়েছে। যেহেতু কোভিড এর হচ্ছে কি তোমার সময়কাল যাওয়ার জন্য প্রায় 2 বছর হচ্ছে কি তোমার বিভিন্ন পরীক্ষাগুলো প্রসেস হতে পারেনি, তার জন্য ছাড় দিচ্ছে। তো দেখা যাক, মানে তোমার মনে হয় দিতে পারে। ঠিক আছে, তবে দেখা যাক কি হয়। না এর আগের যেটা বেরিয়েছিল কিছুদিন আগে যে রাফতাব ওখানে 36 হবে এরকম একটা কিছু বলা ছিল যে। মানে যেটা আগে তো আছে কি, প্রথমে ছিল 15তে ছিল 32, হুম হুম, মানে না তারপরে আর কি যেটা। হ্যাঁ, গেজেটে হচ্ছে কি তোমার এরকমটা মেনশন ছিল। এবারে দেখা যাক তোমার বর্তমানে যে নোটিফিকেশনটা আসবে, ঠিক আছে, তার সাপেক্ষে দেখা যাক কি হয়। হুম, তবে ছাড় ছাড় দিতে দেওয়ার সম্ভাবনাটা বেশি আর কি, কোভিড এর জন্য ছাড় দিতে পারে। চলো আমরা আর কথা না বাড়িয়ে, যেহেতু তোমাদের আর কোনো কোয়ারি নেই, আমরা সরাসরি চলে যাব আজকে আমাদের ক্লাসে। ঠিক আছে, তো প্রথমে যে আমরা ডিসকাস করব আজকে, যেটা বলেছি যে মোড অফ স্পিসিয়েশন। ঠিক আছে, অর্থাৎ এই এই জিনিসটা বুঝতে গেলে প্রথমে তোমাদেরকে জানতে হবে যে যে স্পিসিয়েশন বা স্পিসিস। ঠিক আছে, এই যে স্পিসিস, স্পিসিসের যদি আমরা ডেফিনেশন দেখি, তাহলে কেউ বলতে পারবে যে হোয়াট ইজ স্পিসিস? স্পিসিস কাকে বলে? স্যার একই রকম বৈশিষ্ট্যযুক্ত মানে জীব যারা মানে রিপ্রোডাকশন করতে পারে নিজেদের মধ্যে। মানে অনেকটা কাছাকাছি তুমি বলেছো, বা অনেকটা ঠিক বলেছো। প্রথম কথা হচ্ছে কি, স্পিসিস আমরা তখনই বলবো যখন হচ্ছে কি তাদের যদি মধ্যে যদি আমরা ব্রিডিং করাই বা তাদের মধ্যে যদি রিপ্রোডাকশন করাই, এবং সেখান থেকে যদি ভায়াবল গেমেট তৈরি হয়। ঠিক আছে, ভায়াবল গেমেট এবং ভায়াবল হচ্ছে কি তোমার অফস্প্রিং তৈরি হয়। ঠিক আছে, তখনই আমরা তখন তাদেরকে বলবো যে দে আর সেম স্পিসিস। ঠিক আছে, একমাত্র রিপ্রোডাক্টিভিক্যালি আমরা বলতে পারি যে তারা হচ্ছে কি তোমার স্পিসিস, বাকি মরফোলজিক্যালি আইডেন্টিক্যাল হতে পারে কিন্তু তারা সেম স্পিসিস নাও হতে পারে। তাহলে তখনই আমরা বলতে পারবো যদি তাদের মধ্যে রিপ্রোডিউস করি আমরা, এবং ভায়াবল গ্যামেট এবং ভায়াবল যদি অফস্প্রিং তৈরি হয়, তখন তাদেরকে আমরা কিন্তু স্পিসিস বলবো। তো সেক্ষেত্রে দেখো এখানে এই যে বলা হচ্ছে যে মোড অফ স্পিসিয়েশন that have been hypothesized can be classified by several criteria. কিরকম ক্রাইটেরিয়া রয়েছে? যেমন দেখতে পাচ্ছ তোমরা, জিওগ্রাফিক অরিজিন অফ দ্য বেরিয়ার টু জিন এক্সচেঞ্জ, বা জেনেটিক বেসিস অফ দ্য বেরিয়ার্স, এবং হচ্ছে কি তোমার ইভলিউশন অফ বেরিয়ার্স। অর্থাৎ হচ্ছে কি আমরা স্পিসিস যে কিভাবে তৈরি হয়েছে সেই নিয়ে বিভিন্ন প্রকার হাইপোথিসিস রয়েছে। তো সেই সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি সেই হাইপোথিসিসের সংখ্যা কিন্তু কম নয়। তো এখানে বেসিক্যালি হচ্ছে কি আমরা যে স্পিসিস গুলো দেখতে পাই, সেগুলোকে হচ্ছে স্পিসিয়েশনের সাপেক্ষে আমরা 4টি মেজর ক্যাটাগরিতে ভাগ করি। ঠিক আছে, কিছু কিছু হচ্ছে কি বলা হয়েছে যে এলোপেট্রিক স্পিসিয়েশন, এলোপেট্রিকের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আবার হচ্ছে কি পেরিপেট্রিক স্পিসিয়েশন রয়েছে, প্যারাপেট্রিক রয়েছে এবং সিমপেট্রিক রয়েছে। এই 4টি তোমার হচ্ছে কি মেথডস এর মাধ্যমে আহ, নতুন নতুন হচ্ছে কি তোমার স্পিসিস তৈরি হতে পারে। তো আমরা এই যে এই যে টপিকটা তোমাদেরকে বলা হচ্ছে আজকে, টপিকটা খুবই ছোট, কিন্তু এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা কিন্তু মানে অনেকটা বেশি। তোমরা জানো যে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে স্পিসিয়েশন গুলো, টাইপস গুলো থেকে পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়। এবং এখান কেন দেওয়া হয়, যারা যারা হচ্ছে কি যারা কোশ্চেন সেটার তারা জানে এই 4টা টাইপস যদি ভালো করে কেউ যদি না জানে না, তোমাকে যদি অপশন দিয়ে দেওয়া হয়,
তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা আন্দাজে করতে যাবে মানে ভুল করবে। ঠিক আছে, তোমরা সবাই জানো, অনেকে হয়তো তোমরা ভুলও মানে তোমার হচ্ছে কি যদি না কেউ পড়ে ভালো করে তারাও আবার ভুল করে আসবে। তো এই জন্য এই টপিকটা কিন্তু খুবই তোমার হচ্ছে কোশ্চেন সেট হওয়ার সাপেক্ষে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এলোপেট্রিক স্পিসিয়েশন আমরা কাকে বলি না, যখন দেখো বলছে যে এলোপেট্রিক স্পিসিয়েশন ইজ দ্য ইভলিউশন অফ রিপ্রোডাক্টিভ ব্যারিয়ার্স in populations that are prevented by a geographic barrier from exchanging genes at more than a negligible rate। অর্থাৎ দেখো ছবির সাহায্যে তোমরা বুঝে নাও, এলোপেট্রিক স্পিসিয়েশন দেখতে পাচ্ছ যে মাঝখানে কোন একটা আইল্যান্ডস রয়েছে, এই আইল্যান্ডস এর মাঝখানে কোন একটা বেরিয়ার চলে এলো। বেরিয়ার আসা মানে সেটা হতে পারে কোনো নদী বা কোনো পাহাড় বা কোনো হচ্ছে কি তোমার আইল্যান্ডস। তো এগুলো হচ্ছে কি যখন চলে আসবে মাঝখানে, তো তাদের মধ্যে যদি বেরিয়ার চলে আসে তাহলে বেরিয়ার হয়ে গেলে দুটো এই মূল যে আইল্যান্ডটা ছিল সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবং দেখো আগে একটা যখন আইল্যান্ড ছিল এখানে যে সমস্ত স্পিসিস গুলো ছিল তারা নিজের মধ্যে রিপ্রোডিউস করতে পারছিল, কিন্তু যখন হচ্ছে বেরিয়ার চলে আসার কারণে এদিকে আবার এদিকে যে সমস্ত হচ্ছে কি তোমার স্পিসিস গুলো বিলং করছে তারা কিন্তু হচ্ছে কি পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। তো আলাদা হওয়ার কারণে হচ্ছে কি তারা দীর্ঘদিন নিজেদের মধ্যে হচ্ছে কি কোনো রিপ্রোডাকশন করতে পারবে না। না করার কারণে আস্তে আস্তে আমরা দেখতে পাবো কি দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে মূল আইল্যান্ডটা দুটো অঞ্চলে ভাগ হয়ে গেল, এখানে হচ্ছে কি যে স্পিসিস গুলো এখানে স্পিসিস গুলো আলাদা। তখন আমরা দেখতে পাই যে তখন কিন্তু নিজেদের মধ্যে তারা আর মানে রিপ্রোডিউস করতে পারছে না, কেন না তারা হচ্ছে ভায়াবল গেমেটও তৈরি করতে পারবে না বা ভায়াবল অফস্প্রিংও তৈরি করতে পারবে না। তো এই জন্য বলছে বেরিয়ার রিমুভড ওর নিউ স্পিসিস ডিসপার্স ওভার ইট রিএস্টাবলিশিং তোমার হচ্ছে কি সিম্পেট্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে যখন হচ্ছে কি তোমার কোনো বেরিয়ার চলে আসবে জিওগ্রাফিকের বেরিয়ার এবং দুটো তোমার হচ্ছে ভূখণ্ডটাকে আলাদা করে দেবে, তখন আমরা বলতে পারবো যে সেটাকে আমরা বলবো যে এলোপেট্রিক স্পিসিয়েশন সেখান থেকে তৈরি হবে। ঠিক আছে, সেই টাইপসের স্পিসিয়েশনটাকে আমরা বলি এলোপেট্রিক স্পিসিয়েশন। এবার দেখো পেরিপেট্রিক কাকে বলছে না, পেরিপেট্রিক স্পিসিয়েশন আমরা তখনই বলবো যখন একটা স্মল পপুলেশন তারা কি করছে না মূল ভূখণ্ড থেকে তারা আলাদা হয়ে চলে যাচ্ছে। দেখো পেরিপেট্রিক স্পিসিয়েশন ডাইভার্স অফ এ স্মল পপুলেশন ফ্রম এ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড অ্যানসেস্ট্রাল ফর্ম। তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ পেরিপেট্রিকের ক্ষেত্রে কি বলা রয়েছে, এইটা হচ্ছে কি মেন আইল্যান্ড, এখান থেকে দেখো কিছু তোমার হচ্ছে কি পপুলেশন তারা কি করছে দেখো লোকালাইজড কলোনি ডাইভার্স, অর্থাৎ ওরা কি করছে না বিভিন্ন কারণবশত তারা হচ্ছে কি সেখান থেকে সেপারেট হয়ে গেল। সেপারেট হয়ে যাওয়ার পরে তারা কি করছে না মূল যে ভূখণ্ডের যে সমস্ত স্পিসিস গুলো রয়েছে তাদের সাপেক্ষে তারা আর কি করছে না তারা দীর্ঘদিন যেহেতু তারা কাছাকাছি থাকছে না, তো এই জন্য তাদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না অনেকটা না ডাইভার্স ফর্ম আমরা দেখতে পাচ্ছি। তো সেই ডাইভার্স ফর্ম যখন তৈরি হচ্ছে তখন তাকে আমরা কি বলছি না পেরিপেট্রিক স্পিসিয়েশন। তাহলে প্রথম দুটো জিনিস বুঝতে পারলে, একটা হচ্ছে কি তোমার জিওগ্রাফিক্যাল বেরিয়ার কারণে এলোপেট্রিক স্পিসিয়েশন, পেরিপেট্রিক স্পিসিয়েশন হচ্ছে কি কোন একটা মূল ভূখণ্ড থেকে যখন কোনো স্মল পপুলেশন আলাদা হয়ে যাচ্ছে এবং সেখান থেকে যখন হচ্ছে কি দুটোর মধ্যে তোমার হচ্ছে কি স্পিসিসের ভ্যারাইটি যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন নতুন স্পিসিস কিন্তু তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলছি না পেরিপেট্রিক আমরা স্পিসিয়েশন আমরা বলতে পারি। চলো নেক্সট 3 নম্বর টার্ম যেটা আমরা দেখতে পাচ্ছি প্যারাপেট্রিক স্পিসিয়েশন। ঠিক আছে, প্যারাপেট্রিক স্পিসিয়েশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না প্যারাপেট্রিক স্পিসিয়েশন হচ্ছে কি নেবারিং পপুলেশনস বিটুইন হুইচ দেয়ার ইজ মডেস্ট জিন ফ্লো ডাইভার্স এন্ড বিকাম রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। অর্থাৎ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ভূখণ্ড, তো এখানে দেখো আমরা এই প্যারাপেট্রিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না কিছু হচ্ছে কি তোমার সিলেকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছু হচ্ছে কি পপুলেশন তোমার হচ্ছে কি ধরো কোনো একটা কমিউনিটি তারা আগে হচ্ছে কি মিলেমিশে ছিল, ঠিক আছে, তাদের মধ্যে কি হলো না তোমার কিছু কমিউনিটি তারা কলোনি করে আলাদা ভাবে হচ্ছে কি তোমার সাইডে চলে গেল, মানে একই ভূখণ্ডে তো রয়েছে কিন্তু আলাদা আলাদা ভাবে তারা একটা তোমার হচ্ছে কি গোষ্ঠী তৈরি করে নিল। গোষ্ঠী তৈরি করে নেওয়ার পর তাদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না তাদের মধ্যে কোনো কারণে আমরা মেলামেশা করতে হচ্ছে কি আর দেখতে পাচ্ছি না বা তাদের মধ্যে হচ্ছে কি আর কোনোভাবে ভাব বিনিময় হচ্ছে না, তখনই আমরা দেখতে পাবো সেক্ষেত্রে এই প্যারাপেট্রিক স্পিসিয়েশন। অর্থাৎ তখন হচ্ছে কি আমরা কি দেখতে পাবো না সেখানে স্পিসিসের তোমার হচ্ছে কি
চেঞ্জ হচ্ছে, দুটো গোষ্ঠী আলাদা হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলবো প্যারাপেট্রিক স্পিসিয়েশন। নেক্সট যেটা রয়েছে দেখো সিম্পেট্রিক স্পিসিয়েশন। তো এক্ষেত্রে কি হচ্ছে দেখো না, যদি কোনো কারণে রিপ্রোডাক্টিভ বেরিয়ার চলে আসে, ঠিক আছে, যদি কোনো কারণে রিপ্রোডাক্টিভ বেরিয়ার চলে আসে, তখন হচ্ছে কি হয় না, তাদের মধ্যে আর মেটিং হচ্ছে না, ঠিক আছে। তো যদি হচ্ছে এরকম করে যদি কোনো কারণে রিপ্রোডাক্টিভ বেরিয়ার চলে আসে কোনো একটা তোমার হচ্ছে কি একটা আইল্যান্ডের মধ্যে বিভিন্ন স্পিসিসের মধ্যে, তো যদি হচ্ছে বেরিয়ার চলে আসে, তাহলে তখন কি হবে বলো দেখি না, তখন হচ্ছে কি একটা একটা গোষ্ঠী বা আরেকটা গোষ্ঠী হচ্ছে কি নিজেকে আলাদা আলাদা করে রাখছে, ঠিক আছে। এরা কিন্তু হচ্ছে কি এই আইল্যান্ডের সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড কন্ডিশনে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু নিজেকে একটা বেরিয়ারের মধ্যে রাখছে, তারা সবার সঙ্গে মেলামেশা করছে না বা তাদের মধ্যে হচ্ছে কি কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন হচ্ছে না। তখন কি হচ্ছে না, সেখানেও একটা আমরা স্পিসিয়েশনে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা কি বলছি না সিম্পেট্রিক স্পিসিয়েশন, ঠিক আছে। তাহলে এই 4 প্রকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যালোপেট্রিক, পেরিপেট্রিক, প্যারাপেট্রিক এবং সিম্পেট্রিক কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলো এটা বিস্তারিত এখানে লেখা রয়েছে, ঠিক আছে। আমরা একটু জাস্ট কোশ্চেন প্র্যাকটিস করলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যেমন প্রথম যে কোশ্চেনটা এখানে রাখা হয়েছে দেখো, যে হুইচ মোড অফ স্পিসিয়েশন occurs ডিউ টু দ্য প্রেজেন্স অফ জিওগ্রাফিক্যাল বেরিয়ার। তাহলে একটু আগেই আমরা পড়লাম, তাহলে দেখো এটা কিন্তু কোশ্চেনে ডাইরেক্ট আসবে যে জিওগ্রাফিক্যাল বেরিয়ারের কারণে যে স্পিসিয়েশন তৈরি হয় সেটাকে আমরা কি বলবো। তাহলে অবভিয়াসলি তোমরা পড়লে যে এলোপেট্রিক স্পিসিয়েশন, ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি এলোপেট্রিক স্পিসিয়েশন। কারণ কেন না, তোমরা দেখলে যে এলোপেট্রিক স্পিসিয়েশন ক্ষেত্রে কোনো কারণে জিওগ্রাফিক্যালি সেপারেটেড হয়। আগে একটা হচ্ছে কি তোমার হচ্ছে কি আইল্যান্ড ছিল, কিন্তু কোনো কারণে তাদের মধ্যে একটা ফিজিক্যাল বেরিয়ার চলে আসছে, যার কারণে এখানে যে পপুলেশন তারা কিন্তু একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারছে না। ফলে জিওগ্রাফিক্যাল বেরিয়ারের কারণে আমরা কি দেখতে পাচ্ছি না জিওগ্রাফিক্যাল তোমার এলোপেট্রিক স্পিসিয়েশন আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারলে? বাংলায়ও দেওয়া রয়েছে, যার ক্ষেত্রে তোমার মনে হবে যে ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে যে স্পিসিয়েশন তৈরি হয় সেটাকে আমরা এলোপেট্রিক স্পিসিয়েশন আমরা বলতে পারি। চলো নেক্সট। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রাইমারি মেকানিজমস অফ সিম্পেট্রিক স্পিসিয়েশন? ঠিক আছে, অর্থাৎ বলছে যে সিম্পেট্রিক স্পিসিয়েশনের ক্ষেত্রে প্রাইমারি মেকানিজমস কি রয়েছে। চলো আমরা সিম্পেট্রিকের ক্ষেত্রে কি পড়েছিলাম না, সিম্পেট্রিকের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এই যে এখানে তোমরা কি দেখলে যে একটা বেরিয়ার, রিপ্রোডাক্টিভ বেরিয়ার। তো দেখো এখানে কি উত্তর দেওয়া রয়েছে, যে এখানে দেখা যাচ্ছে দেখো জেনেটিক ড্রিফট রয়েছে, ডিসপারসিভ সিলেকশন, জিওগ্রাফিক্যাল আইসোলেশন, নাকি হচ্ছে কি তোমার ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার তো কোনোভাবেই আমরা সেখানে পড়িনি, বা তোমার হচ্ছে কি জিওগ্রাফিক্যাল তো এলোপেট্রিকের ক্ষেত্রে আমরা দেখলাম, বাকি পড়ে থাকলো জেনেটিক ড্রিফট আর হচ্ছে কি ডিসপারসিভ সিলেকশন। তো এই যে ডিসপারসিভ সিলেকশনের কথা একটু আগে আমি বলছিলাম না, যে তোমার হচ্ছে কি নিজেকে বা এই যে ধনী গরিব বা তোমার হচ্ছে কি উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ঠিক আছে, খুব কম কেসই আমরা দেখতে পাই যে উচ্চবিত্তের সঙ্গে নিম্নবিত্তের হচ্ছে কি তোমার বৈবাহিক সম্পর্ক স্থাপন হচ্ছে। কেন না, সবাই দেখবে এখন একটা তোমার গোষ্ঠীতে ভাগ হয়ে যাচ্ছে যে তারা তোমার হচ্ছে কি সেম ক্যাটাগরি, তোমার হচ্ছে কি তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বৈবাহিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে যে ডিসপারসিভ যে সিলেকশন কারণে আমরা কিন্তু এই সিম্পেট্রিক স্পিসিয়েশনটাকে আমরা দেখতে পাচ্ছি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। স্যার একবার ওইটা বলবেন ডিসরাপটিভ সিলেকশনটা কেমন? ডিসরাপটিভ সিলেকশন মানে হচ্ছে কি যখন হচ্ছে কি কোনো স্পিসিস সে নিজের হচ্ছে কি তোমার পার্টনার চয়েস করার তার ক্ষমতা থাকে, মানে তারা হচ্ছে কি গোষ্ঠী হচ্ছে কি নির্ধারণ করে নিচ্ছে যে সে মানে কার সঙ্গে হচ্ছে কি কলোনি ফরমেশন করবে বা কার সঙ্গে হচ্ছে কি একসঙ্গে থাকবে, এইটাকে আমরা ডিসপারসিভ সিলেকশন বলছি। ঠিক আছে, এবার বলছে 3 নম্বর কোশ্চেন, ইন হুইচ মোড অফ স্পিসিয়েশন ডু স্মল পপুলেশনস ডাইভার্স ডিউ টু তোমার হচ্ছে কি জেনেটিক ড্রিফট। ঠিক আছে, অর্থাৎ বলছে কোন ধরনের স্পিসিয়েশনে ছোট জনসংখ্যা জেনেটিক ড্রিফটের মাধ্যমে আলাদা হয়। দেখো তাহলে ছোট ছোট এই যে আলাদা হচ্ছে, তখন আমরা কি বলেছিলাম, চলো আমরা দেখি ছবিতে আমরা কি দেখেছিলাম, এখানে কোনটা হবে ছোট জনগোষ্ঠী যে আলাদা হচ্ছে। দেখো এখানে আমরা পেরিপেট্রিকের ক্ষেত্রে বলেছিলাম, তাহলে দেখো এখানে উত্তর হয়ে যাবে কি না পেরিপেট্রিক। অপশন কোনটা হবে, অপশন এটা হবে। ঠিক আছে, পেরিপেট্রিকের ক্ষেত্রে কেন, দেখো বলেছে যে স্মল পপুলেশন ডাইভার্স, ছোট একটা পপুলেশন, একটা বড় পপুলেশন ছিল সেখান থেকে ছোট একটা পপুলেশন সে কিন্তু ডাইভার্স হয়ে যাচ্ছে। তাহলে সেখানে আমরা কোথায় দেখতে পাবো
না পেরিপেট্রিক স্পিসিয়েশন, পুরো একই ল্যাঙ্গুয়েজে তোমার কোশ্চেন কিন্তু চলে আসবে। আমি এই জন্য তোমাদের জাস্ট প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে স্মল পপুলেশন যখন ডাইভার্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, যার কারণে আমরা সেখানে কি দেখতে পাই না এই পেরিপেট্রিক স্পিসিয়েশন আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ জিওগ্রাফিক মোড অফ স্পিসিয়েশন? কোনটাকে আমরা হচ্ছে কি কোনটাতে আমরা হচ্ছে কি তোমার নিম্নলিখিত কোনটি ভৌগোলিক স্পিসিয়েশনের অন্তর্ভুক্ত নয়? এলোপেট্রিক, প্যারাপেট্রিক, সিম্পেট্রিক, আর্টিফিশিয়াল স্পিসিয়েশন, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি জিওগ্রাফিক্যাল মোড মানে হচ্ছে কি তোমরা ভাববে না যে জিওগ্রাফিক্যাল আইসোলেশন বা তোমার হচ্ছে ফিজিক্যাল বেরিয়া, তেমনটা বলা নেই। আর্টিফিশিয়াল স্পিসিয়েশনটাকে আমরা এখানে উত্তর করে আসব যে আর্টিফিশিয়াল স্পিসিয়েশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না তোমার কোনোভাবেই এখানে জিওগ্রাফিক্যাল মোড অফ স্পিসিয়েশন আমরা কোনোভাবেই দেখতে পাই না। কেন না কৃত্রিম স্পিসিয়েশন মানব হস্তক্ষেপের মাধ্যমে ঘটে, মানে এখানে হচ্ছে কি আমরা কি করছি এখানে প্রাকৃতিক ভাবে ঘটছে না, আমরা কি বলছি না এখানে মানে আর্টিফিশিয়ালি হচ্ছে কি তোমার হচ্ছে কি ঘটানো হচ্ছে, তখন সেটা কিন্তু কোনোভাবেই আমরা এখানে জিওগ্রাফিক্যাল মোড অফ স্পিসিয়েশন আন্ডারে রাখতে পারবো না। তো এই জন্য এখানে উত্তর হয়ে যাবে কি আর্টিফিশিয়াল স্পিসিয়েশন। চলো লাস্ট কোশ্চেন, ইন প্যারাপেট্রিক স্পিসিয়েশন হোয়াট ইজ দ্য প্রাইমারি ফ্যাক্টর কোজিং ডাইভারজেন্স? অর্থাৎ বলছে প্যারাপেট্রিক স্পিসিয়েশনে বিভাজনের প্রধান কারণ কি, ঠিক আছে? তো এখানে তোমরা উত্তরটা দেখতে পেয়ে যাচ্ছ, কিন্তু তোমাদেরকে পরবর্তী ক্লাস থেকে কিন্তু উত্তর দেখতে পাবেন। আমি আজকে খুব একটা বেশি টাইম পাইনি বলে আমি এখানে হচ্ছে কি উত্তরটাকে হচ্ছে কি তোমার হাইড করতে ভুলে গেছি, ঠিক আছে, বা সময় হয়নি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের যখন পড়ানো হবে, তো যখন উত্তর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো হবে কিন্তু উত্তরগুলো কিন্তু হাইড থাকবে, ঠিক আছে? তোমরা হচ্ছে কি রেসপন্স করবে, তারপর হচ্ছে কি তোমাদেরকে উত্তর বলা হবে। তো এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো যে বলছে প্যারাপেট্রিক স্পিসিয়েশনে বিভাজনের প্রধান কারণ কি, বলো। প্যারাপেট্রিকের ক্ষেত্রে আমরা কি দেখলাম? প্যারাপেট্রিকের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? এখানে দুটো হচ্ছে কি তোমার কলোনি আলাদা হয়ে যাচ্ছে, তাই না, সেম জায়গায় রয়েছে। তো এখানে দেখো বিভাজনের কারণ কি জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা এখানে কারণ বলতে পারি অপশন এতে কি বলেছে, কমপ্লিট জিওগ্রাফিক আইসোলেশন, partial geographic overlap and environmental gradient, genetic drift in small population, human interventions. তো এখানে হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে পার্সিয়াল জিওগ্রাফিক ওভারলেপ করছে মানে পাশাপাশি থাকছে, এবং এনভায়রনমেন্টাল গ্রেডিয়েন্ট, বুঝতে পেরেছো? তো তো এই জন্য আমরা অপশন বি এরটা কি করে আসবো, অপশন বি এরটাই আংশিক ভৌগোলিক ওভারলেপ এবং পরিবেশগত পার্থক্য, ঠিক আছে? এই কারণে আমরা কি বলতে পারি যে প্যারাপেট্রিক স্পিসিয়েশনের তোমার হচ্ছে কি কারণ, ঠিক আছে? এই 5টি কোশ্চেন মূলত হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যার কারণে তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। তো তোমরা মোটামুটি হচ্ছে কি এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে, আর জাস্ট হচ্ছে কি তোমরা এখানে এই ছবির মাধ্যমে বা এই যে ডেফিনেশনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। বিশেষত তোমাদেরকে দুটো ভাবে দিতে পারে, যে কোশ্চেন গুলো প্র্যাকটিস করালো সেইভাবে দিতে পারে, বা বলতে পারে হচ্ছে কি এদের ডেফিনেশন চেয়ে নিতে পারে, যে হোয়াট ইজ অ্যালোপেট্রিক স্পিসিয়েশন, 4টি অপশন দিয়ে দিল চারটা টাইপস থেকে, বা বলতে পারে হোয়াট ইজ সিম্পেট্রিক স্পিসিয়েশন, ডেফিনেশন দিয়ে দিল 4টি, ঠিক আছে? এইভাবে দিতে পারে, নতুবা হচ্ছে কি এই যে বিভিন্ন যে স্পিসিয়েশনের যে কারণগুলো, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল বেরিয়ার, রিপ্রোডাক্টিভ আইসোলেশন, স্মল পপুলেশন ডাইভার্স, এইগুলো মেনশন করেও তোমাকে 4টি অপশন দিয়ে দিতে পারে। কি বললাম বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? ব্যাস, তাহলে এইভাবেই আমাদের ক্লাস চলবে। আজকে জাস্ট তোমাদের হচ্ছে কি এই জিনিসটা শুধু রাখা হয়েছিল এই কারণে, কারণ যেহেতু হচ্ছে কি আমরা আজকে তোমাদের সঙ্গে ডাইরেক্ট এই টাইম টেবিল মানে রুটিন প্লাস হচ্ছে কি সিলেবাস এবং আমাদের যে প্ল্যানিং, যেটা আমাদের কি কি হবে সেই বিষয় নিয়ে কথা বলার কারণে আমরা খুব বেশি করতে পারলাম না। কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা 1 ঘন্টা পুরোটাই হচ্ছে কি আমরা থিওরি এবং কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো। বুঝতে পেরেছো? এবারে কারো কিছু মতামত থাকলে তোমরা বলতে পারো, ঠিক আছে? আমাদের এই যে ক্লাস চলবে এই ক্লাস রিলেটেড যদি কারোর মতামত থাকে তোমরা বলতে পারো। বলছি স্যার আগের মতোই কি ওই এসডি ম্যাডাম বা ডিবি স্যার ওরা থাকবে না হচ্ছে কিছু না, লাইভ ক্লাস শুধু আমি নেব, ঠিক আছে, আর রেকর্ডেড ক্লাসগুলো ওদের ক্লাসগুলো পাবে। বুঝতে পেরেছো? লাইভ ক্লাসগুলো হ্যাঁ বলো।
হ্যাঁ স্যার কারণ বলছি যে ওটাতে হচ্ছে কি সমস্যা হচ্ছিল বাবা, ঠিক আছে, ওটা সমস্যা বলতে হচ্ছে কি আমি যেভাবে চাই পড়ানো হোক সেই ফরম্যাটে আমি পাচ্ছিলাম না, ঠিক আছে, বা ফুল পুশ করতে হচ্ছিল, সেই জিনিসটা আমি বিশ্বাসী নই। কারণ এই যে নিয়মে হচ্ছে কি একটা তোমার হচ্ছে কি চলা উচিত, সেই নিয়মে না চললে আমি কিন্তু সেটাকে আমি মানে ভালো চোখে দেখি না। তো যার কারণে হচ্ছে কি ওই সিস্টেমটা হচ্ছে কি যে ব্রেক করবে আমি সেটা মানি না আর কি। তো যার কারণে হচ্ছে কি লাইভ ক্লাসগুলো আমি নেব, বাকি হচ্ছে কি সেই ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হবে। আর তোমার হচ্ছে কি কারণ জিনিসটা এফোর্ট না দিলে কিছুই হবে না, তাই না? শুধু ক্লাস নেব বললে হচ্ছে কি নেওয়া যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে কি প্রপার ভাবে নিতে গেলে যে যে ক্রাইটেরিয়া গুলো যে যে নিয়মগুলো রয়েছে সেগুলো পালন করতে হবে, তাই না? তো বলছি সেই স্যার জন্য আমার হ্যাঁ, ব্যক্তিগত মতামত এসডি ম্যাডাম খুব ভালোই পড়াচ্ছিল, আমার ব্যক্তিগত, কার কেমন লেগেছে আমি জানি না। ঠিক আছে, আমি দেখছি। ম্যাডামের ক্লাস আমার আমি খুব ভালো লেগেছে। আমি দেখছি ওনার ক্লাসটা অনেকটাই তোমরা পাবে। কারণ হচ্ছে কি তোমার হচ্ছে উনি পড়িয়েছেন অনেকগুলো ক্লাস, সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমি ওই দেখছি। অ্যানিমেল ফিজিওলজিটা ম্যাডামকে দিয়ে করানো যাবে। ঠিক আছে, আমি দেখছি বাবা, দেখছি। আর কে কি বলছিলে একজন? হ্যাঁ স্যার বলছি রেলের যেটা বেরিয়েছে স্যার ওটা তো আমরা করতে পারবো নাকি? অবভিয়াসলি করতে পারে, 100% করতে পারবে। স্যার মালদা জোনে কটা সিট রয়েছে? কলকাতাতে বলছিলেন দুটো হুম। আনরিজার্ভ। প্রত্যেকে ওই এই দুটো তিনটে করে রয়েছে, ঠিক আছে। ওই আচ্ছা তা আবার কাস্টের উপর ভিত্তি করে আছে, একটু দেখে নাও এগুলো। আমার পক্ষে আমি দেখেছি নোটিফিকেশন, কিন্তু আচ্ছা আমি এই কারণে নোটিফিকেশনটাকে এখানে ইউটিউবে পাবলিশ করিনি, কারণ হচ্ছে কি তোমার সিট সংখ্যা খুবই কম। কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা করতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি তোমার ওইসব স্কুল হচ্ছে কি হিন্দি আর হচ্ছে কি ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, তো হুম ওতে হচ্ছে কি আমাদের বাঙালিদেরকে খুব একটা বেশি ওরা পাত্তা দিতে চায় না আর কি। মানে একদম পুরো বাস্তব কথা বলছি আর কি, বুঝতে আচ্ছা পারলে? আচ্ছা তো সেখানে ধরো তুমি পাস করলেও সেখানে হচ্ছে কি তোমাকে ওই তোমার আরো দুটো ধাপ রয়েছে। প্রথম হচ্ছে কি তোমার মানে টিচিং মানে ইন্টারভিউ, তারপর আবার ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ওই টিচিং এর ক্ষেত্রে হচ্ছে কি তোমরা দেখবে মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বিশেষ করে তুমি ধরো কোনো যদি বিভিন্ন যে তোমার ইয়েগুলো আছে না, আর্মি স্কুলগুলো রয়েছে, তুমি যাবে, ঠিক আছে, তোমার অভিজ্ঞতা দেখলে তুমি আর কোনোদিন যাবে না, ঠিক আছে। তো ও, সেক্ষেত্রে হচ্ছে কি মানে ওরা হচ্ছে কি তোমার মানে বেঙ্গলি যারা হচ্ছে তাদেরকে খুব একটা বেশি ইয়ে দেয় না আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে কি যেহেতু একটা দুটো করে রয়েছে, কেউ চাইলে দিতে পারে, ঠিক আছে। কারণ সেখানে হচ্ছে কি একাধিক তোমার জনে কি স্যার অ্যাপ্লাই করা যাবে? একাধিক জনে তো করা যাবে না, নাকি? না একাধিক যোগ্য করা যাবে না, যে কোনো তুমি আচ্ছা একটা জনেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা স্যার রেলের সিলেবাসটা কি পুরো ইএমআরএস এর মতো? হ্যাঁ, ওদের ওরা হচ্ছে কি সিবিসিএস যে তোমার সিলেবাসটাকে মানে ফলো করে। তো হচ্ছে কি ওই এমআরএস প্লাস রেলের সিলেবাস প্রায় একই। ও আর আচ্ছা ওখানে কিন্তু তোমাকে কিন্তু বোটানি জুলজি ফিজিওলজি মিলিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে ওখানে, শুধু মানে এরকম নয় যে বোটানি জুলজি আলাদা মানে আলাদা, ওটা লাইফ এসএলএসটির সায়েন্স মতো হিসাবে। আর কি, হ্যাঁ। এসএলএসটি যেরকম সিলেবাস আর কি। হুম হুম হুম। স্যার ঠিক আছে বাবা। এনসিইআরটি বই ফলো করলে হবে? হ্যাঁ, এনসিআরটাকে ভালো করে পড়তে হবে, কারণ এমআরএস যারা পরীক্ষা তোমরা দিয়েছো নিশ্চয়ই দেখেছো, পুরো তোমার হচ্ছে এনসিআরটি বেস্ট কোশ্চেন কি দিয়েছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে এনসিআরটিটাকে ভালো করে পড়ো, এনসিআরটিটাকে ভালো করে পড়লেই হয়ে যাবে। আর স্যার তার সঙ্গে হচ্ছে এনসিইআরটির যে স্যার 11 12 9 10 মানে ওর কি আলাদা করে কোনো লেখক আছে না শুধু এনসিইআরটি বললেই হবে? এনসিআরটি বললেই হয়ে যাবে। এনসিআরটি 9 10 বই কেনার দরকার নেই, তুমি 11 12 বইটাই কিনবে, দুটো পার্টে হয়, 11 এর একটা 12 এর একটা, ঠিক আছে। আচ্ছা লেটেস্ট ভার্সনটা কিনবে, অনেক সময় পুরোনো ভার্সন দিয়ে দেয়, যেটা লাস্ট ভার্সন রয়েছে ওটা কিনবে, কিনলে আর কি, ও। ঠিক আছে। আর স্যার বিপিএসসির জন্য তো স্যার কিছু করছেন না মানে? না, ওটাও হচ্ছে কি আমরা করছি না, ঠিক আছে। আমরা আপাতত হচ্ছে কি এখন হচ্ছে কি এসএসসি আর পিএসসি টাকেই টার্গেট করছি। ইএমআরএস টা আমরা শুরু করেছিলাম, সেটাও এই পিএসসির মধ্যেই পোস্টপোন রাখা হয়েছে, আবার স্টার্ট হবে, ঠিক আছে। তোমার এই সামনের মাসেই আবার শুরু হবে, নোটিফিকেশনটা এলেই আবার সেটাকে কন্টিনিউ হবে। তো এই তিনটেই আপাতত আমরা ফোকাস করছি, কারণ যেগুলো বেশি সিট রয়েছে বা আমাদের যারা বাঙালি ছেলেমেয়েরা যারা পরীক্ষা দেয়, তো ওই জন্য আমরা এসএসসি পিএসসি আর হচ্ছে ইএমআরএস টাকেই তিনটেকেই টার্গেট করছি, ঠিক আছে। স্যার এসএসসি কি আবার রিস্টার্ট করবেন? কোনটা? এসএসসি তো চলছে বাবা, চলছে এসএসসি চলছে আমাদের চলছে, এসএসসি আমাদের তোমার হচ্ছে কি অলরেডি হচ্ছে কি এটা 3 মাসের রানিং চলছে, ওটাও তোমার কন্টিনিউ চলবে পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে, ওটা চলছে আমাদের। স্যার বিএসসি আর এসএসসি সিলেবাসটা কি আলাদা পুরো? এতক্ষণ কি দেখলে? এই যে সিলেবাসটা তোমাকে দেখালাম এটা জুলজি সিলেবাস, ঠিক আছে। তুমি এসএসসি জুলজি সিলেবাস দেখবে, এর সঙ্গে কোনো মিল নেই,
পুরোই আলাদা। আচ্ছা স্যার, না এসএসসি টা জানা নেই তো ওই জন্য জিজ্ঞাসা করলাম। এসএসসি সিলেবাস আর এখানে সিলেবাস পুরো আকাশ পাতাল, পুরোটাই আলাদা। আচ্ছা স্যার। আর এসএসসি তে তোমাকে জুলজি, বোটানি, ফিজিওলজি তিনটেই পড়তে হবে, এখানে যে যা সাবজেক্টটাই পড়ছো তোমরা, ঠিক আছে? আমি স্যার চলো তাহলে। এস্টেটটা দিয়েছিলাম, হ্যাঁ এস্টেটটা দিয়েছিলাম আমি হুম ওই হুম বিপিএসসির জন্য আর কি প্রিপারেশন হুম নিচ্ছি, মানে এস্টেটটা হুম দিয়েছিলাম, হুম 11-12টাই হয়েছে, মানে এরপরে হুম আর বিপিএসসিটা হবে আর কি। আমাদের এখানে বাঙালির ম্যাক্সিমাম ছেলে মেয়েদের সব হয়ে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি তোমার পেপার 2টা দাও, মানে যেটা সাবজেক্টের পরীক্ষাটা দাও, কি হয় হ্যাঁ দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ, ওদের তো আলাদা করে কোনো বই পাচ্ছি না, অন্য ইউটিউবে এইসব দেখেই যতটুকু মানে বই ঠিক খুঁজে আছে, ঠিক পাওয়া আছে, যাবে। তোমরা আপাতত হচ্ছে কি এই ক্লাসটা হচ্ছে কি তোমরা দেখবে যেটা পড়ানো হলো, আবার যেভাবে রুটিন রয়েছে তোমাদের আবার পরে ক্লাস আছে কবে, তোমাদের আবার আছে সোমবার দিন, সেটা রেকর্ডেড ক্লাস তোমরা টাইমে পেয়ে যাবে। আজকের যে ক্লাসটা হলো এই ক্লাসের হচ্ছে কি তোমার রাতে মক টেস্ট দেওয়া হবে স্পেসিফিকেশন থেকে, তোমরা সাবমিট করবে সবাই টাইম মতন করে, ঠিক আছে? আবার আমরা হচ্ছে কি লাইভ ক্লাসে মিট করছি আমরা বৃহস্পতিবার দিন, আর সোমবার দিন তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? আবার আজকের বোটানির ক্লাস রয়েছে রাত 10:30 থেকে, ঠিক আছে? তো এখানে তোমরা ক্লাস থাকলো।